হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ঘাসফড়িং এই অংশটি শেষ করার চেষ্টা করব। এই লেকচারে আমরা এই ঘাসফড়িং অংশটি শেষ করব। আমরা গত পর্বে জেনেছিলাম ঘাসফড়িং ও মানুষের রক্ত সংবহনতন্ত্রের পার্থক্য সম্পর্কে। আমরা এই লেকচারে ঘাসফড়িং শ্বসনতন্ত্র এই অংশটি থেকে শুরু করব। তাহলে চলো ঘাসফড়িং শ্বসনতন্ত্র এই অংশটি শুরু করি। এই ঘাসফড়িং শ্বসনতন্ত্রের সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে যে ট্রাকিয়া কি কাজ করে। ট্রাকিয়া ট্রাকিয়া কি কাজ করে ট্রাকিয়া এগুলো শ্বাসনালীর যে শাখা প্রশাখা রয়েছে সেখান থেকে পরিবেশের যে গৃহীত অক্সিজেন সেগুলো সরাসরি দেহকোষে প্রবেশ করায় এবং দেহকোষ থেকে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেগুলো একই পথে দেহ থেকে নির্গত করে। তাহলে ট্রাকিয়া কি করে? ট্রাকিয়া ঘাসফড়িং এর যে শ্বাসনালী রয়েছে এই শ্বাসনালীর যে শাখা প্রশাখা এই শাখা প্রশাখার মাধ্যমে পরিবেশ থেকে যে অক্সিজেন গ্রহণ করে সেইগুলো সরাসরি দেহকোষে প্রবেশ করায় এবং দেহকোষে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেগুলো আবার সেই একই পথে দেহ থেকে নির্গত করে। তাহলে ট্রাকিয়া কি কাজ করে? ট্রাকিয়া অক্সিজেন গ্রহণ করে সেগুলো সরাসরি দেহকোষে প্রবেশ করায় এবং দেহকোষে যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেগুলো আবার একই পথে দেহ থেকে নির্গত করে। এখন এই ট্রাকিয়াল তন্ত্র বা শ্বসনতন্ত্র কাকে বলে? শ্বসন সম্পাদনের জন্য যে ট্রাকিয়া এবং এর শাখা প্রশাখাগুলো রয়েছে এগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে ঘাসফড়িং একটা বিশেষ শ্বসনতন্ত্র সৃষ্টি করে। এগুলো ট্রাকিয়াল তন্ত্র। ট্রাকিয়াল তন্ত্র কিসের সমন্বয়ে তৈরি হয়? ট্রাকিয়াল তন্ত্র ঘাসফড়িং এর যে ট্রাকিয়া এবং ট্রাকিয়ার যে শাখা প্রশাখা রয়েছে এগুলো একসাথে মিলিত হয়ে একটি ট্রাকিয়াল তন্ত্র গঠন করে। তাহলে ট্রাকিয়াল তন্ত্র কিসের সমন্বয়ে গঠিত হয়? ট্রাকিয়াল তন্ত্র ট্রাকিয়া এবং ট্রাকিয়ার শাখা প্রশাখাগুলো একসাথে মিলিত হয়ে ট্রাকিয়াল তন্ত্র গঠন করে। এখন এই ট্রাকিয়াল তন্ত্র বা শ্বসনতন্ত্রে কয়েকটা অঙ্গ নিয়ে গঠিত হয়। এই ট্রাকিয়াল তন্ত্র বা শ্বসনতন্ত্র কয়েকটা অঙ্গ নিয়ে গঠিত হয়। প্রথমটি কি? এগুলো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। দ্বিতীয়টি শ্বাসনালী বা ট্রাকিয়া, বায়ুথলি এবং প্রান্তীয় কোষ বা ট্রাকিউল কোষ আর ট্রাকিউল। তাহলে ট্রাকিয়াল তন্ত্রের মোট কয়টি অংশ দেখা যায়? ট্রাকিয়াল তন্ত্র মোট 5টি অংশ নিয়ে গঠিত হয়। ট্রাকিয়াল তন্ত্র মোট 5টি অংশ নিয়ে গঠিত হয়। প্রথমটি শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্রের আরেকটি নাম স্পাইরাকল। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল এগুলো ঘাসফড়িং এর দেহে কতগুলো থাকে? ঘাসফড়িং এর দেহে থাকে 10 জোড়া। 10 জোড়ার মতো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্রে বিদ্যমান থাকে। এবং পরেরটি শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী আরেকটা নাম কি? শ্বাসনালী আরেকটা নাম ট্রাকিয়া। এই ট্রাকিয়া ঘাসফড়িং অসংখ্য থাকে এবং আরেকটি বায়ুথলি, এগুলো অসংখ্য থাকে। আর 4 নাম্বার প্রান্তীয় কোষ বা ট্রাকিউল কোষ, এগুলো অসংখ্য থাকে। আরেকটি সর্বশেষ ট্রাকিউল, এগুলো অসংখ্য থাকে। তাহলে ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্র বা শ্বসনতন্ত্রে মোট কয়টি অংশ নিয়ে গঠিত হয়? মোট 5টি অংশ নিয়ে গঠিত হয়। কি কি? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, শ্বাসনালী বা ট্রাকিয়া, বায়ুথলি, একটা প্রান্তীয় কোষ বা ট্রাকিউল কোষ আর সর্বশেষ ট্রাকিউল। তাহলে চলো আমরা এগুলো নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল সম্পর্কে। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল সম্পর্কে ঘাসফড়িং এর দেহে উভয় পাশে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল রয়েছে। তাহলে ঘাসফড়িং এর দেহে মোট কত জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল রয়েছে? ঘাসফড়িং এর দেহে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে। এই 10 জোড়া শ্বাসরন্ধ্র স্পাইরাকল ঘাসফড়িং এর কোথায় দেখা যায়? প্রথম 2 জোড়া এগুলো বক্ষীয় অঞ্চলে এবং বাকি 8 জোড়া এগুলো উদরীয় অঞ্চলে দেখা যায়। ঘাসফড়িং এর 3টি অঞ্চল রয়েছে তোমরা জানো। মাঝখানে যেটা রয়েছে সেটা বক্ষীয় অঞ্চল, শেষে যেটা রয়েছে সেটা উদরীয় অঞ্চল। এবং এই শ্বাসরন্ধ্রগুলো যে প্রথম 2 জোড়া মানে প্রথম 4টি এগুলো বক্ষীয় অঞ্চলে অবস্থান করে এবং বাকি 8 জোড়া এগুলো উদরীয় অঞ্চলে অবস্থান করে। আর ঘাসফড়িং যে প্রথম 2 জোড়া বক্ষীয় অঞ্চলে এবং শেষের 8 জোড়া যে উদরীয় অঞ্চলে অবস্থান করে,
এই ধরনের বিন্যাসের কারণেই গাছফড়িং এই শ্বসনতন্ত্রকে হলোনিউস্টেটিক ট্র্যাকিয়াল তন্ত্র বলা হয়। তাহলে এই শ্বাসন্ড যে এর ধরনের বিন্যাস দেখায়, কারণে গাছফড়িং এই শ্বসনতন্ত্রকে হলোনিউস্টিক ট্র্যাকিয়াল তন্ত্র বলা হয়। হলোনিউস্টিক ট্র্যাকিয়াল তন্ত্র কেন বলা হয়? কারণ গাছফড়িং এর যে মোট 10 জোড়া শ্বাসন্ড বা স্পাইরাকল রয়েছে, এগুলোর প্রথম 2 জোড়া হচ্ছে বক্ষীয় অঞ্চলে এবং বাকি 8 জোড়া হচ্ছে উদরীয় অঞ্চলে অবস্থান করে। এবং গাছফড়িং এর পেইটিন নামক একটা কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে। গাছফড়িং এর যে স্পাইরাকল রয়েছে, স্পাইরাকল গুলো হচ্ছে পেরিটিন নামক একটা কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে। তাহলে গাছফড়িং এর প্রাচীর কি নির্মিত থাকে? গাছফড়িং এর প্রাচীর হচ্ছে পেরিটিন নামক কাইটিন নির্মিত থাকে। এখন এই গাছফড়িং এর যে উদর অংশ রয়েছে, উদরের যে স্পাইরাকল, উদরের স্পাইরাকলে ট্রাকের সাথে যুক্ত হওয়ার পূর্বে একটা গহ্বরে মুক্ত হয়। সেই গহ্বরের নাম কি? গহ্বরের নামটি হচ্ছে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। অর্থাৎ এই গাছফড়িং এর উদরে যে 8 জোড়া স্পাইরাকল বা শ্বাসন্ড রয়েছে, এই 8 জোড়া স্পাইরাকল ট্রাকিয়ার সাথে যুক্ত হওয়ার পূর্বে, মানে ট্রাকের সাথে যুক্ত হওয়ার আগেই একটা গহ্বরের মধ্যে মুক্ত হয়। সেই গহ্বরের নামটা কি? সেই গহ্বরের নামটা হচ্ছে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। আর এই অ্যাট্রিয়াল প্রকোষ্ঠে উন্মুক্ত এই শ্বাসন্ডকে বলা হয় অ্যাট্রিয়েট স্পাইরাকল। তাহলে শেষে কি দাঁড়ালো? যে উদরে যে 8 জোড়া স্পাইরাকল রয়েছে, সেগুলো হচ্ছে ট্রাকের সাথে যুক্ত হওয়ার আগে একটা গহ্বরে মুক্ত হয়। সেই গহ্বরের নাম হচ্ছে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। আর এই অ্যাট্রিয়াল প্রকোষ্ঠের মধ্যে উদরে 8 জোড়া শ্বাসন্ড উন্মুক্ত হয় বলে এই ধরনের শ্বাসন্ডকে অ্যাট্রিয়েট স্পাইরাকল বলে। এখন এই শ্বাসন্ড বা স্পাইরাকলের কাজ কি? এই শ্বাসন্ড বা স্পাইরাকলের কাজ হচ্ছে এই স্পাইরাকল দিয়ে দেহে হচ্ছে বায়ু প্রবেশ করে এবং এরা ধুলোবালি, জীবাণু এবং পানি ইত্যাদি প্রবেশ রোধ করে। এখন চলো আমরা জানবো হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া সম্পর্কে। প্রতিটি স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র হচ্ছে অ্যাট্রিয়া নামক একটা ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত হয়। প্রত্যেকটি স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র কোথায় উন্মুক্ত হয়? অ্যাট্রিয়া নামক একটা ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত হয়। এবং এই ট্রাকিয়াল দৈর্ঘ্য কত? এই ট্রাকিয়াল দৈর্ঘ্য হচ্ছে 2.5 মাইক্রোমিটার। ট্রাকিয়াল দৈর্ঘ্য হচ্ছে 2.5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। এবং এগুলো হচ্ছে গাছফড়িং এর প্রধান শ্বসনাঙ্গ। তাহলে গাছফড়িং এর প্রধান শ্বসনাঙ্গ কোনটি? গাছফড়িং এর প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। গাছফড়িং এর প্রধান শ্বসনাঙ্গ কি? গাছফড়িং এর প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এবং এই ট্রাকিয়ার প্রাচীর 3টা স্তরে বিভক্ত হয়। এই ট্রাকিয়া প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয়? এই ট্রাকিয়ার প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট হয়। প্রথমে বাইরে একটা এপিডার্মিস গঠিত একটা ভিত্তিঝিল্লি দেখা যায়, আর মাঝখানে একটা চাপা বহুভুজ আকৃতির কোষে একটা এপিথেলিয়াম এবং ভেতরের দিকে একটা কিউটিকল নির্মিত ইন্টিমা দেখা যায়। তাহলে গাছফড়িং এর শ্বাসনালী বা ট্রাকিয়া কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। কি কি স্তরগুলো কি? একটা হচ্ছে ভিত্তিঝিল্লি, আরেকটা হচ্ছে এপিথেলিয়াম এবং আরেকটা হচ্ছে ইন্টিমা। এবং এই ট্রাকিয়ার অন্তঃস্থ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়। ট্রাকিয়া কোথায় দিয়ে বায়ু প্রবাহিত? ট্রাকিয়া হচ্ছে অন্তঃস্থ মানে ভিতরের গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়। আর এই গহ্বরের মধ্যে যে অন্তঃস্থ গহ্বর রয়েছে, এই অন্তঃস্থ গহ্বরের কিছুটা পর পর ইন্টিমা পুরু হয়ে একটা আংটির মতো বলয় গঠন করে। এগুলোর নাম টিনিডিয়া। তাহলে টিনিডিয়া জিনিসটা কি? ট্রাকিয়ার যে অন্তঃস্থ গহ্বর রয়েছে, এই অন্তঃস্থ গহ্বরের কিছুটা পর পর একটা ইন্টিমা নামক জিনিস পুরো হয়ে একটা আংটির মতো বলয় গঠন করে। এগুলোর নাম হচ্ছে টিনিডিয়া। এবং এই গাছফড়িং এর মোট 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। মোট কত জোড়া ট্রাকিয়াল কাণ্ড দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে? মোট 3 জোড়া, মানে মোট 6টি অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। প্রথমটি হচ্ছে দেহের দুপাশে অবস্থিত থাকে, সেখানে প্রথম জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকে এবং হৃদযন্ত্রের দুই পাশে এক জোড়া করে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকে।
স্নায়ুরজ্জুর দুই পাশে অবস্থিত একজোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকেল কাণ্ড থাকে। মোট 3 জোড়া যে অনুদৈর্ঘ্য ট্রাকেল কাণ্ড থাকে সেগুলোর মধ্যে প্রথম জোড়া হচ্ছে ঘাস ফড়িংয়ের দেহের দুই পাশে, সেগুলো মানে পাশে পাশে অবস্থিত বলে এগুলো হচ্ছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকেল কাণ্ড। আর যেগুলো হৃদযন্ত্রের দুই পাশে অবস্থিত থাকে সেগুলো বলে পৃষ্ঠ মানে উপরে। আমরা জানি ঘাস ফড়িংয়ের হৃদযন্ত্রগুলো উপরে রয়েছে মানে পেরিকার্ডিয়াল ছায়ানে অবস্থিত থাকে, তার জন্য উপরে থাকার কারণে এগুলোকে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকেল কাণ্ড বলা হয়। আর স্নায়ুরজ্জু কোথায় অবস্থিত ছিল? স্নায়ুরজ্জু ছিল অঙ্কীয় অঞ্চলে, মানে ঘাস ফড়িংয়ের নিচে স্নায়ুরজ্জুটি অবস্থান করেছিল, তাই জন্য স্নায়ুরজ্জুর দুপাশে অবস্থিত যে জোড়া থাকে সেগুলোকে অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকেল কাণ্ড বলে। তাহলে আমরা এবার পরবর্তী অংশটি নিয়ে জানবো, সেটি হচ্ছে বায়ুথলি। তাহলে এই বায়ুথলি সম্পর্কে আমরা কি কি জানবো? ঘাস ফড়িংয়ের যে ট্রাকের যে শাখা রয়েছে, ঘাস ফড়িংয়ের ট্রাকের শাখা এগুলো প্রসারিত হয়, ট্রাকের শাখাগুলো প্রসারিত হয়ে বড় হয় এবং এগুলো হচ্ছে ইন্টিমাবিহীন। তাহলে ইন্টিমাবিহীন ঘাস ফড়িংয়ের কোন অঙ্গটি ইন্টিমাবিহীন? সেটি হচ্ছে বায়ুথলি। বায়ুথলি হচ্ছে ইন্টিমাবিহীন এবং এগুলো হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত বায়ুথলি গঠন করে। বায়ুথলি কিভাবে গঠন হয়? বায়ুথলি গঠন হচ্ছে ট্রাকেল শাখাগুলো বড় হয়ে এবং ইন্টিমাবিহীন এবং প্রাচীরযুক্ত বায়ুথলি গঠন করবে। এবং এই বায়ুথলির কাজ কি? বায়ুথলিগুলি অতিরিক্ত বায়ু ধরে রাখবে এবং শ্বসনের সময় উদরের সংকোচন ও প্রসারণের মাধ্যমে ট্রাকেল তন্ত্রে বায়ু সরবরাহ করবে। শ্বসনের সময় উদরের সংকোচন ও প্রসারণের মাধ্যমে এরা ট্রাকিয়াল তন্ত্রে বায়ু সরবরাহ করবে। এবং 4 নম্বর অংশটি কি? 4 নম্বর অংশটি হচ্ছে ট্রাকিয়াল কোষ বা প্রান্তীয় কোষ। ট্রাকিয়াল কোষ এবং প্রান্তীয় কোষগুলো কি? এগুলো হচ্ছে প্রধান ট্রাকিয়া। তোমাদের চিত্রে দেখাতে চাই, এগুলো হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়াগুলো পার্শ্বভাগ থেকে ক্রমাগত বিভাজন হয়। ট্রাকিয়াগুলো পার্শ্বভাগ থেকে ক্রমাগত বিভাজন হয়ে বলে একটা শাখা ট্রাকিয়া উৎপন্ন হয়। এই প্রত্যেক সূক্ষ্ম শাখা ট্রাকিয়া বা তারকাকার ট্রাকিয়াল কোষ বা প্রান্তীয় কোষের পরিসমাপ্তি ঘটায়। তাহলে ট্রাকিয়াল কোষ কিভাবে উৎপন্ন হয়? প্রথমে যে এই ট্রাকিয়াটি রয়েছে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এই ট্রাকিয়াগুলোর পার্শ্বভাগ থেকে একটা বিভাজন হয়। ট্রাকিয়াগুলো বিভাজন হয়ে শাখা ট্রাকিয়া উৎপন্ন হয়। ট্রাকিয়াগুলো বিভাজন হয়ে শাখা ট্রাকিয়া উৎপন্ন হয়। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শাখা ট্রাকিয়া এবং এই শাখা ট্রাকিয়াগুলো একটা তারকাকার ট্রাকিয়াল কোষে পরিসমাপ্তি ঘটে। এগুলো হচ্ছে একটা তারকাকার, দেখতে পাচ্ছ সবুজ অংশটি, এটি হচ্ছে ট্রাকিয়াল কোষ। এই শাখা ট্রাকিয়া এই ট্রাকিয়াল কোষেই পরিসমাপ্তি ঘটে। এবং এই ট্রাকিয়াল কোষের কাজ কি? ট্রাকিওল নামক এইগুলো হচ্ছে নালী সৃষ্টি করে। এর দেহকোষ এবং ট্রাকিয়া মধ্যস্থ গ্যাসের আদান প্রদানে বিশেষ ভূমিকা রাখে। যদি দেখাতে চাই, এটা হচ্ছে দেহকোষ আর এটা হচ্ছে ট্রাকিয়া। তাহলে এই ট্রাকিয়াল কোষ কি করবে? এই ট্রাকিয়াল কোষ হচ্ছে এই ট্রাকিয়া আর দেহকোষের মাঝখানে থেকে গ্যাসের আদান প্রদানে বিশেষ একটা ভূমিকা পালন করবে। এবং সর্বশেষ অঙ্গটি কি? সর্বশেষ অঙ্গটি হচ্ছে ট্রাকিউল। এই ট্রাকিউল দৈর্ঘ্য কত? এই ট্রাকিউল হচ্ছে 1 মাইক্রোমিটারেরও কম ব্যাস বিশিষ্ট হয়। ট্রাকিউলের দৈর্ঘ্য কত? 1 মাইক্রোমিটারেরও কম এবং এগুলো প্রচুর সংখ্যক জালিকাকারে বিস্তৃত শাখা থাকে, তাই এগুলোকে ট্রাকিউল বলা হয়। তাহলে ট্রাকিউলের সংজ্ঞাটি কি দাঁড়ায়? ট্রাকিউলের সংজ্ঞাটি দাঁড়ায় হচ্ছে 1 মাইক্রোমিটারেরও কম ব্যাস বিশিষ্ট প্রচুর সংখ্যক জালিকাকার বিশিষ্ট শাখাকে বলা হয় হচ্ছে ট্রাকিউল। এখন আমরা জানবো হচ্ছে ট্রাকিয়া ও ট্রাকিউলের মধ্যে পার্থক্য। প্রথমে কি জেনেছিলাম? এই ট্রাকিয়া থেকে শাখা ট্রাকিয়া উৎপন্ন হয়। শাখা ট্রাকিয়া আবার ট্রাকিউল কোষের মধ্যে পরিসমাপ্তি ঘটে এবং এই ট্রাকিউল কোষের পরেই ট্রাকিউল দেখা যায়, অর্থাৎ ট্রাকিউল কোষ থেকেই ট্রাকিউলের উৎপন্ন হয়। তাহলে এই ট্রাকিয়া ও ট্রাকিউলের পার্থক্য কি হবে? ট্রাকিয়া হচ্ছে বড় ব্যাসযুক্ত এবং ট্রাকিয়া হচ্ছে শাখা প্রশাখাযুক্ত। যেমন ট্রাকিয়ার শাখা রয়েছে, তার জন্য এগুলো হচ্ছে শাখা প্রশাখাযুক্ত, কিন্তু ট্রাকিউলের কোনো শাখা প্রশাখা নেই।
ট্রাকিয়া হচ্ছে ইন্টিমা রয়েছে, ট্রাকিয়ার মধ্যে ইন্টিমা থাকার কারণে এগুলো বায়ুশূন্য অবস্থায় চুপসে যায় না, কিন্তু ট্রাকিওলের কোনো ইন্টিমা নেই, তাই এগুলো বায়ুশূন্য অবস্থায় চুপসে যায়। এবং এই ট্রাকিয়া হিমোসিলের মধ্যে অবস্থান করে, ট্রাকিয়া হিমোসিলের মধ্যে অবস্থান করে, কিন্তু ট্রাকিউল দেহকোষের নিবিড় সান্নিধ্যে অবস্থান করে, অর্থাৎ দেহকোষের কাছে ট্রাকিউল অবস্থান করে। আর ট্রাকিয়া হচ্ছে রূপার মতো চকচকে, কিন্তু ট্রাকিউল রং হচ্ছে সাদাতে। ট্রাকিয়ার মধ্যে হচ্ছে বায়ুপূর্ণ থাকে, কিন্তু ট্রাকিউল হচ্ছে তরলে পূর্ণ থাকে। আর ট্রাকিয়া হচ্ছে অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয়, আর ট্রাকিউল হচ্ছে ট্রাকিউল কোষ থেকে উৎপন্ন হয়। ট্রাকিয়া হচ্ছে ট্রাকিউল কোষে পরিসমাপ্তি হয়, কিন্তু ট্রাকিউল হচ্ছে দেহকোষের মধ্যে পরিসমাপ্তি হয়। আর ট্রাকিয়া হচ্ছে দেহকোষের প্রত্যক্ষ সান্নিধ্যে থাকে না, কিন্তু ট্রাকিউল দেহকোষের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকে। আর এই ট্রাকিয়া অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটাতে পারে, এবং এগুলো স্পাইরাকল থেকে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটায়, কিন্তু ট্রাকিউল হচ্ছে ট্রাকিয়াল কোষ থেকে দেহকোষ পর্যন্ত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটায়। তাহলে চলো এই জিনিসটা আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করি, সংক্ষেপে তোমাদের আবার বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা প্রথমে জেনেছিলাম গাছপালাঙ্গ শ্বসনতন্ত্র সম্পর্কে। গাছপালাঙ্গ শ্বসনতন্ত্র মোট কয়টি অংশ নিয়ে গঠিত হয়? গাছপালাঙ্গ শ্বসনতন্ত্র মোট 5টি অংশ নিয়ে গঠিত হয়। প্রথমটি হচ্ছে শ্বাসতন্ত্র বা স্পাইরাকল, শ্বাসনালী বা ট্রাকিয়া, একটা হচ্ছে বায়ুথলি, পরেরটি হচ্ছে প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ, পরেরটি হচ্ছে ট্রাকিউল। আমি শ্বাসতন্ত্র বা স্পাইরাকলে কি জেনেছিলাম? শ্বাসতন্ত্র বা স্পাইরাকলে জেনেছিলাম হচ্ছে গাছপালাঙ্গে মোট 10 জোড়া শ্বাসতন্ত্র বা স্পাইরাকল থাকে। প্রথম 2 জোড়া হচ্ছে বক্ষীয় অঞ্চলে অবস্থান করে, এবং শেষের 8 জোড়া হচ্ছে উদরীয় অঞ্চলে অবস্থান করে। এবং এই গাছপালাঙ্গে প্রথম 2 জোড়া বক্ষীয় অঞ্চলে এবং 8 জোড়া যে উদরীয় অঞ্চলে অবস্থান করে, এই জিনিসটাকেই ঘাসফড়িংয়ের হলোনিওস্টিটিক ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। এবং ঘাসফড়িংয়ের এই স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র ও পেরিট্রিন নামক একটা কাইটিন নির্মিত প্রাচীরের পরিবেষ্টিত থাকে। এবং ঘাসফড়িংয়ের যে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠে যে উন্মুক্ত শ্বাসতন্ত্র রয়েছে, মানে শেষের দিকে যে উদরে যে 8 জোড়া শ্বাসতন্ত্র রয়েছে, এগুলো হচ্ছে অ্যাট্রিয়া নামক একটা প্রকোষ্ঠে গহ্বরে উন্মুক্ত হয়। তার অ্যাট্রিয়া নামক প্রকোষ্ঠে গহ্বরে উন্মুক্ত হওয়ার কারণে এই ধরনের শ্বাসতন্ত্রকে নাম দেওয়া হয়েছে অ্যাট্রিয়েট স্পাইরাকল। এবং শ্বাসতন্ত্র স্পাইরাকলের কাজ কি ছিল? শ্বাসতন্ত্র স্পাইরাকল দিয়ে হচ্ছে দেহে বায়ু প্রবেশ করতে পারে, এবং ধুলোবালি, জীবাণু, পানি ইত্যাদি প্রবেশ রোধ করতে পারে। এবং শ্বাসনালী বা ট্রাকিয়া কি? শ্বাসনালী বা ট্রাকিয়া হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয়। ট্রাকিয়া কোথা থেকে উৎপন্ন? ট্রাকিয়া হচ্ছে অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয়, এবং এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2.5 মাইক্রোমিটার। এবং ঘাসফড়িং প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে ট্রাকিয়া। ঘাসফড়িং প্রধান শ্বসনাঙ্গ কোনটি? ঘাসফড়িং প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে ট্রাকিয়া। এবং ঘাসফড়িং তিনটি প্রাচীরের বিষয়, ঘাসফড়িংয়ের প্রাচীর 3টি স্তর বিশিষ্ট হয়। প্রথমটি হচ্ছে ভিত্তি ঝিল্লি, পরে হচ্ছে এপিথেলিয়াম, পরে হচ্ছে ইন্টিমা। এবং টিনিডিয়া জিনিসটা কি? টিনিডিয়া জিনিসটা হচ্ছে ঘাসফড়িংয়ের ট্রাকের অন্তঃস্থ গহ্বরে কিছুটা পরপর একটা ইন্টিমা পুরো হয়ে একটা আংটির মতো বলয় গঠন করে, সেটার নাম হচ্ছে টিনিডিয়া। এবং ঘাসফড়িংয়ে মোট 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেখা যায়, যেটা হচ্ছে দেহের 2 পাশে, সেটা হচ্ছে পার্শ্বীয়, আর যেটা হৃৎপিণ্ড থাকে উপরে, আর পৃষ্ঠে মানে হচ্ছে উপরের দিক, তার জন্য এটার নাম দেওয়া হচ্ছে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এবং স্নায়ুরজ্জু হচ্ছে নিচের দিকে বা অঙ্কীয় অবস্থানে, তার জন্য স্নায়ুরজ্জু দুপাশে অবস্থিত ও ট্রাকিয়াল কাণ্ড জোড়াকে বলা হয় অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তোমরা যদি দেখতে পাচ্ছ এই চিত্রে যে গহ্বরটা, এই গহ্বরে এখানে হচ্ছে শ্বাসরন্ধ্র অবস্থান করে, এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম গহ্বর। এবং এই সেগুলো পাশে থাকে হচ্ছে এপিথেলিয়াম কোষ, আর এটার পরে থাকে হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়ার শাখা তৈরি হয়, এই শাখাগুলোকে বলা হয় শাখা ট্রাকিয়া। এবং শাখা ট্রাকিয়া হচ্ছে এই ট্রাকিয়াল কোষের পরিসমাপ্তি ঘটে, যে দেখতে পাচ্ছে শাখা ট্রাকিয়ার পরে এই আর গোটা শাখা ট্রাকিয়া দেখা যায় না। শাখা ট্রাকিয়া পরিসমাপ্তি ঘটে হচ্ছে এই ট্রাকিয়াল কোষের মধ্যে। এই ট্রাকিয়াল কোষ আবার
ট্রাকিউলে পরিণত হয়। তাহলে ট্রাকিউল কোথা থেকে উৎপন্ন হয়? ট্রাকিউল হচ্ছে ট্রাকিউল কোষ থেকে উৎপন্ন হয়। এই ট্রাকিউল আবার দেহকোষের মধ্যে পরিসমাপ্তি ঘটে। আর বায়ুথলি কি? বায়ুথলি হচ্ছে এগুলো ওর যে ট্রাকের যে শাখা রয়েছে সেই শাখাগুলো প্রসারিত হয়ে একটু বড় হয় এবং ইন্টিমা বিহীন হয়, ফলে এগুলো বায়ুথলি গঠন করে। এই বায়ুথলির কাজ কি? বায়ুথলির কাজ হচ্ছে এগুলো অতিরিক্ত বায়ু ধরে রাখবে এবং শ্বসনের সময় উদরে যে সংকোচন প্রসারণ হবে এই সংকোচন প্রসারণের মাধ্যমে এরা বায়ু সরবরাহ নিয়ন্ত্রণ করবে। এবং ট্রাকিয়াল কোষগুলো কি? ট্রাকিয়াল কোষগুলো কি? প্রধান যে ট্রাকিয়াগুলো সেই ট্রাকিয়া থেকে ক্রমাগত বিভাজনের ফলে শাখা ট্রাকিয়া উৎপন্ন হবে এবং এই শাখা ট্রাকিয়া থেকে তারকাকার ট্রাকিয়াল কোষ বা প্রান্তীয় কোষ পরিসমাপ্তি ঘটবে। তাহলে এই ট্রাকিয়াল কোষের আরেকটি নাম কি? ট্রাকিয়াল কোষের আরেকটি নাম হচ্ছে প্রান্তীয় কোষ। এবং এই ট্রাকিয়াল কোষ কি করবে? ট্রাকিয় কোষ হচ্ছে দেহকোষ এবং ট্রাকিয়ার মাঝখানে অবস্থান করে। এই যে দেহকোষ আর হচ্ছে ট্রাকিয়া এবং এই ট্রাকিউল কোষ এই দেহকোষ এবং ট্রাকিয়ার মাঝখানে অবস্থান করে গ্যাসের আদান প্রদানে বিশেষ ভূমিকা পালন করবে। আর ট্রাকিউল কি? ট্রাকিউল হচ্ছে এগুলো যে 1 মাইক্রোমিটারেরও কম, এগুলোর দৈর্ঘ্য কত? ট্রাকিউলের দৈর্ঘ্য হচ্ছে 1 মাইক্রোমিটারেরও কম এবং এগুলোর প্রচুর সংখ্যক জালিগুলো বিস্তৃত থাকে, এগুলোকে ট্রাকিউল বলা হয়। এবং ট্রাকিউলের পার্থক্য কি জেনেছি? ট্রাকিয়া হচ্ছে শাখা প্রশাখাযুক্ত এবং ট্রাকিউল হচ্ছে শাখা প্রশাখাবিহীন। এবং ট্রাকের মধ্যে ইন্টিমা থাকে, এগুলো বায়ুশূন্য অবস্থায় চুপসে যায় না, ট্রাকিউলে ইন্টিমা দেখা যায় না। আর ট্রাকিয়া হচ্ছে বায়ুপূর্ণ থাকে এবং এগুলোর আর ট্রাকিউল হচ্ছে তরলে পূর্ণ থাকে। এবং ট্রাকিয়া অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয় আর ট্রাকিউল হচ্ছে ট্রাকিউল কোষ থেকে উৎপন্ন হয়। আর ট্রাকিয়া হচ্ছে ট্রাকিউল কোষে পরিসমাপ্তি ঘটে আর ট্রাকিউলের হচ্ছে দেহকোষে পরিসমাপ্তি ঘটে। আর ট্রাকিয়া হচ্ছে দেহকোষের সান্নিধ্যে থাকে না আর ট্রাকিউল হচ্ছে দেহকোষের সান্নিধ্য থাকে। এখন চলো আমরা জানবো হচ্ছে ঘাস ফড়িং এর শ্বসন পদ্ধতি সম্পর্কে। ঘাস ফড়িং এর কোনো শ্বাস সংযোগ থাকে না। এই শ্বাস সংযোগ না থাকার কারণে ঘাস ফড়িং এর রক্ত শোষণে তেমন ভূমিকা পালন করে না। এবং আমরা জানবো হচ্ছে ঘাস ফড়িং এর শ্বাস গ্রহণ বা প্রশ্বাস। আমাদের একটি কমন ভুল হয়ে থাকে, আমরা শ্বাস গ্রহণকে অনেক সময় আমরা নিঃশ্বাস বলে থাকি, কিন্তু তোমরা মনে রাখবে শ্বাস গ্রহণ মানে হচ্ছে প্রশ্বাস এবং শ্বাস ত্যাগ মানে হচ্ছে নিঃশ্বাস। শ্বাস গ্রহণ মানে কি? শ্বাস গ্রহণ মানে হচ্ছে প্রশ্বাস এবং শ্বাস ত্যাগ মানে হচ্ছে নিঃশ্বাস। এখান থেকে আমরা কি জানতে হবে? আমাদের না ঘাস ফড়িং এর যে মোট 10 জোড়া শ্বাসতন্ত্র বা স্পাইরাকল রয়েছে, এই 10 জোড়ার মধ্যে প্রথম 4 জোড়া শ্বাসতন্ত্র হচ্ছে প্রশ্বাসী শ্বাসতন্ত্র, মানে এগুলো শ্বাস গ্রহণে সাহায্য করবে। তাহলে শ্বাসতন্ত্রর ঘাস ফড়িং এর প্রথম 4 জোড়া শ্বাসতন্ত্র বা স্পাইরাকল এগুলো হচ্ছে শ্বাস গ্রহণে সাহায্য করবে এবং বাকি যে 6 জোড়া শ্বাসতন্ত্র বা স্পাইরাকল রয়েছে সেগুলো হচ্ছে শ্বাসটাকে গ্রহণ করবে। এবং এই শ্বাস গ্রহণের মাধ্যমে ঘাস ফড়িং অক্সিজেনযুক্ত বায়ু ট্রাকিয়ায় পৌঁছাবে আর শ্বাস ত্যাগের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বায়ু বাইরে বেরিয়ে যাবে। তাহলে শ্বাস গ্রহণের ক্ষেত্রে ঘাস ফড়িং এর প্রথম 4 জোড়া শ্বাসতন্ত্র বা স্পাইরাকল অংশগ্রহণ করে এবং এগুলো অক্সিজেনযুক্ত বায়ু প্রবাহিত করে ঘাস ফড়িং এর দেহে পৌঁছায়। এবং শ্বাস ত্যাগ বা নিঃশ্বাসের ক্ষেত্রে ঘাস ফড়িং এর বাকি 6 জোড়া শ্বাসতন্ত্র বা স্পাইরাকল কাজ করে এবং এগুলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু বহন করে দেহের বাইরে বের করে দেয়। তাহলে চলো আমরা এই জিনিসটি মানে ঘাস ফড়িং এর যে শ্বসন প্রক্রিয়া কিভাবে চলে সেটাই আমরা বোঝার চেষ্টা করব। এটার প্রথমে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল যে অক্সিজেন রয়েছে, বায়ুমণ্ডলের অক্সিজেন প্রথমে ঘাস ফড়িং এর শ্বাসতন্ত্রে ঢোকে। শ্বাসতন্ত্রে ঢোকার পরে এই শ্বাসতন্ত্র থেকে এই অক্সিজেনযুক্ত বায়ু অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। এই অ্যাট্রিয়াম থেকে পরে ট্রাকিয়ায় প্রবেশ করবে, ট্রাকিয়া থেকে ট্রাকিউলে প্রবেশ করবে, ট্রাকিউল থেকে প্রান্তীয় থলিতে অবস্থান করবে এবং এই প্রান্তীয় থলি থেকে দেহকোষে যে অক্সিজেন অনুপ্রবেশ করবে এবং এগুলো জারণ প্রক্রিয়া এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে এই সম্পূর্ণ যে অক্সিজেনটা প্রান্তীয় থলির মাধ্যমে দেহকোষে প্রবেশ করার পর এগুলো জারণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার
উল্টো পথে, মানে যে পথে অক্সিজেন আসছিল তার উল্টো পথে, মানে এই কার্বন ডাই অক্সাইড প্রথমে প্রান্তীয় থলিতে যাবে, প্রান্তীয় থলির পরে ট্রাকিউল, এবং ট্রাকিউল থেকে ট্রাকিয়ার পরে হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামে পড়ছে শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্র থেকে এগুলো আবার বায়ুমণ্ডলে উন্মুক্ত হয়ে যাবে। তাহলে চলো আমরা এই জিনিসটা আবার রিক্যাপ করার চেষ্টা করছি। তাহলে শ্বাস গ্রহণের ক্ষেত্রে গাছফড়িং এর মোট 10 জোড়া যে শ্বাসনালী স্পাইরাকল রয়েছে সেগুলোর মধ্যে প্রথম 4 জোড়া হচ্ছে শ্বাস গ্রহণে সাহায্য করবে এবং অক্সিজেনযুক্ত বায়ু পরিবহন করবে, এবং শ্বাস ত্যাগের বা নিঃশ্বাসের ক্ষেত্রে হচ্ছে বাকি 6 জোড়া শ্বাসতন্ত্র কাজ করে এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত ও বায়ু পরিবহন করে। তাহলে বায়ুমণ্ডলের অক্সিজেন, এই অক্সিজেন প্রথমে শ্বাসতন্ত্রের ভিতরে প্রবেশ করবে, শ্বাসতন্ত্র থেকে এগুলো অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া, পরে হচ্ছে ট্রাকিয়া থেকে ট্রাকিউল, এবং ট্রাকিউল থেকে প্রান্তীয় থলিতে প্রবেশ করবে, এবং এই প্রান্তীয় থলি থেকে এই অক্সিজেনযুক্ত বায়ু এগুলো দেহকোষে প্রবেশ করবে এবং জারণ ক্রিয়া সম্পন্নের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এবং এই কার্বন ডাই অক্সাইড আবার একই পথে প্রান্তীয় থলির মাধ্যমে, প্রান্তীয় থলি থেকে ট্রাকিউল, ট্রাকিউল থেকে ট্রাকিয়া, এবং ট্রাকিয়া থেকে অ্যাট্রিয়াম, এবং অ্যাট্রিয়াম থেকে শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্র থেকে আবার এগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এবার আমরা জানবো হচ্ছে ঘাসফড়িং এর রেচনতন্ত্র সম্পর্কে। তাহলে এই ঘাসফড়িং এর রেচনতন্ত্র সম্পর্কে আমরা কি জানবো? ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ কোনটি? ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ কোনটি? ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এবং এই ঘাসফড়িং এর রেচনতন্ত্র অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কিছু কিছু কোষ কাজ করে। অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কোন কোন কোষগুলো কাজ করে? মোট 4টি কোষ ঘাসফড়িং এর অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। কি সেগুলো? সেগুলো হচ্ছে ইউরেট কোষ, ইউরিকোস কোষ এবং নেফ্রোসাইট, আর এটা হচ্ছে কিউটিকল। তাহলে এই 4টি নাম মনে রাখার জন্য তোমাদের একটি শর্টকাট শিখে দিতে পারি, যে তুমি তোমার কোনো ফ্রেন্ডকে বললে যে ইউ ইউ নট কিউট, শুধু এটি এই ছন্দটি মনে রাখার জন্য। তাহলে কি কি বললে তুমি তোমার ফ্রেন্ডকে? বললে যে ইউ ইউ নট কিউট। তাহলে প্রথম ইউতে হচ্ছে ইউরেট কোষ, পরে হচ্ছে ইউরিকোস কোষ, এবং পরে যে বললাম নট, সেই নটে হচ্ছে নেফ্রোসাইট কোষ, এবং আর কিউটে হচ্ছে কিউটিকল। তাহলে ছন্দটি কি? ছন্দটি হচ্ছে ইউ ইউ নট কিউট। প্রথম ইউতে হচ্ছে ইউরেট কোষ, পরেরটা হচ্ছে ইউরিকোস কোষ, আর নটে হচ্ছে নেফ্রোসাইট, এবং কিউটে হচ্ছে কিউটিকল। এবং এই ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা কোনটি ছিল? ম্যালপিজিয়ান নালিকা কিন্তু ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ ছিল, এবং এই ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে মেজেন্টেরন মানে মধ্যপৌষ্টিক নালী, এই মেজেন্টেরন এবং ইলিয়ামের সংযোগস্থলে অবস্থান করে। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে মেজেন্টেরন এবং ইলিয়ামের সংযোগস্থলে প্রায় অসংখ্য, মানে প্রায় 100টি সুতার মতো ম্যালপিজিয়ান নালিকা হিমোসিলে বিস্তৃত থাকে। তাহলে মোট কতটি ম্যালপিজিয়ান নালিকা সুতার মতো বিস্তৃত থাকে? মোট প্রায় 100টি ম্যালপিজিয়ান নালিকা সুতার মতো হিমোসিলের মধ্যে বিস্তৃত থাকে। তাহলে এই ম্যালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য কতটুকু? ম্যালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 25 মিলিমিটার। ম্যালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য কতটুকু? ম্যালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য হচ্ছে 25 মিলিমিটার। এবং এই ম্যালপিজিয়ান নালিকার ভেতরে একটা ফাঁপা গহ্বর থাকে, এই ফাঁপা গহ্বরটাকে বলা হয় লুমেন। এবং এই নালীর যে প্রাচীর রয়েছে, ম্যালপিজিয়ান নালীর প্রাচীর হচ্ছে এপিথেলিয়াল কোষ দিয়ে গঠিত হয়, এবং এই কোষের বাইরের দিকটা হচ্ছে একটা ভিত্তি পর্দায়, এবং ভেতরের দিক হচ্ছে অসংখ্য মাইক্রোভিলাই আবৃত থাকে। এবং এই মাইক্রোভিলাইগুলো, অসংখ্য মাইক্রোভিলাই একত্রে মিলিতভাবে সম্মিলিত হয়ে একটা ব্রাশ বর্ডার তৈরি করে। আমি যদি তোমাদের চিত্রের মাধ্যমে দেখাতে চাই, এটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকার একটা প্রস্থচ্ছেদ। এখানে মাঝখানে যে ফাঁপা গহ্বরটা রয়েছে, এই ফাঁপা গহ্বরটা হচ্ছে লুমেন, এবং এই ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে এপিথেলিয়াল কোষ দিয়ে গঠিত হয়। এর প্রাচীর এপিথেলিয়াল কোষ দিয়ে গঠিত হয়। এই কোষের বাইরে হচ্ছে ভিত্তি পর্দা থাকে, এবং ভেতরে যে সুতার মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা মাইক্রোভিলাই, এবং এইগুলো একসাথে সম্মিলিত হয়ে একটা ব্রাশ বর্ডার গঠন করে। কেন ব্রাশ বর্ডার বলা হয়? তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো দেখতে অনেকটা ব্রাশের মতো, তাদের একটা ব্রাশ বর্ডার গঠন করে।
আমরা এখন জানবো হচ্ছে এই ম্যালপিজেন নালিকার মাধ্যমে গাছফড়িং এর রেচন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়। আমরা এখানে ম্যালপিজেন নালিকাটি দেখতে পাচ্ছি। এই ম্যালপিজেন নালিকার দুটি অংশ রয়েছে। প্রথম এই পাশে যেটি রয়েছে এটি হচ্ছে মুক্ত প্রান্ত, আর এখানে রয়েছে বদ্ধ প্রান্ত। কেন একটি মুক্ত প্রান্ত এবং কেনই বা এটি বদ্ধ প্রান্ত? কারণ এটি হচ্ছে কোনো কিছুর সাথে যুক্ত নেই, কোনো কিছুর সাথে যুক্ত না হওয়ার কারণে এটি এই পাশটি হচ্ছে মুক্ত প্রান্ত, আর এই পাশে এই অংশটি হচ্ছে পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকে, তার জন্য একটি হচ্ছে যুক্ত প্রান্ত। এই যুক্ত প্রান্ত হচ্ছে পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকে এবং এই পাশে হচ্ছে মুক্ত প্রান্ত এবং এখানে হচ্ছে হিমোলিম্ফ অবস্থান করে। তাহলে এই রেচন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়? এই হিমোলিম্ফে কি থাকে? হিমোলিম্ফের মধ্যে থাকে হচ্ছে ঘাসফড়িং এর এই রক্ত। এই রক্ত থেকে কিছু কিছু উপাদান যেমন পটাশিয়াম ইউরেট, পানি এবং কার্বন ডাই অক্সাইড এগুলো রক্ত থেকে আসে। মানে হিমোলিম্ফের রক্ত থেকে এই তিনটি উপাদান আসে, পটাশিয়াম ইউরেট, পানি এবং কার্বন ডাই অক্সাইড। এগুলো একসাথে মিলিত হয়ে কোনো একটি এনজাইমের প্রভাবে এগুলো হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি এবং ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং এই পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি এগুলো আবার এই রক্তে বা হিমোলিম্ফের মধ্যে চলে যায় এবং বাকি যে ইউরিক অ্যাসিড এগুলো হচ্ছে পৌষ্টিক নালীর মাধ্যমে রেচন বর্জ্য হিসেবে দেহের বাইরে বের করে দেয়। তাহলে এই জিনিসটি আমি তোমাদের আবার বলার চেষ্টা করছি। এই ম্যালপিজেন নালিকা প্রধানত দুইটি অংশে বিভক্ত থাকে, একটি হচ্ছে মুক্ত প্রান্ত, একটা হচ্ছে যুক্ত প্রান্ত। এটি যুক্ত প্রান্ত কারণ এটি পৌষ্টিক নালীর সাথে যুক্ত থাকে, তার জন্য এটা হচ্ছে যুক্ত প্রান্ত। আর এই পাশের অংশটি কোনো কিছুর সাথে যুক্ত থাকে না, তার জন্য এটি হচ্ছে মুক্ত প্রান্ত। এই মুক্ত প্রান্ত দিয়ে হিমোলিম্ফের মধ্যে রক্ত রয়েছে। এই রক্তের যে কিছু উপাদান রয়েছে রক্তের পটাশিয়াম ইউরেট এবং পানি এবং কার্বন ডাই অক্সাইড এগুলো ম্যালপিজেন নালিকা দ্বারা শোষিত হয় এবং শোষিত হওয়ার পর এগুলো একসাথে বিক্রিয়া করে একটি এনজাইমের সাহায্যে এগুলো পটাশিয়াম বাইকার্বনেট, পানি এবং ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং এখানকার উৎপন্ন পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি এগুলো আবার হিমোলিম্ফ বা রক্তে ব্যাক করে এবং বাকি যে ইউরিক অ্যাসিড রয়েছে এটি পৌষ্টিক নালীর মাধ্যমে রেচন বর্জ্য হিসেবে দেহের বাইরে বের হয়ে যায়। এবং আমরা এগুলো আগে জেনেছি যে অতিরিক্ত আনুষঙ্গিক রেচন অঙ্গ কোনগুলো। তোমাদের একটি ছন্দ শিখিয়েছিলাম যে ইউ নট কিউ। প্রথম ইউটে কি? প্রথম ইউটে হচ্ছে ইউরেট কোষ, পরে ইউটে হচ্ছে ইউরিকোস কোষ, পরে নটে হচ্ছে নেফ্রোসাইট কোষ, আর কিউটে হচ্ছে কিউটিকল। এই এখান থেকে আমাদের শুধু রাখতে হবে যেগুলোর কাজ কি কি। এই ফর্মে রয়েছে ইউরেট কোষ। এই ইউরেট কোষ ঘাসফড়িং এর দেহে ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে এবং শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যকে পরিবর্তিত রূপে জমা রাখে এবং এটি ঘাসফড়িং এর দেহে অবস্থিত চর্বি সঞ্চয়কারী কোষ হিসেবে কাজ করে। তাহলে এই ইউরেট কোষ হিসেবে কাজ করে। ইউরেট কোষ হচ্ছে চর্বি সঞ্চয়কারী হিসেবে কাজ করে। আর ইউরিকোস ইউরিকোস গ্রন্থি কি করে? ইউরিকোস গ্রন্থি হচ্ছে পুরুষ ঘাসফড়িং এর যে মাশরুম গ্রন্থি রয়েছে, পুরুষ ঘাসফড়িং এর একটি মাশরুম গ্রন্থি রয়েছে, এগুলো ইউরিকোস গ্রন্থিতে অবস্থান করায় হিমোসিল থেকে রেচন পদার্থ শোষণ করে ইউরিক অ্যাসিড রূপে জমা করে এবং এগুলো সঙ্গমের সময় এগুলো বর্জ্য শুক্রাণুর সাথে বাইরে নিক্ষিপ্ত করে। তাহলে এই ইউরিকোস গ্রন্থি কি করে? ইউরিকোস গ্রন্থি হচ্ছে পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে অবস্থান করে এবং এগুলো সঙ্গমের সময় বর্জ্য পদার্থ হিসেবে শুক্রাণুর সাথে বাইরে নিক্ষিপ্ত করে। এবং আরেকটি রয়েছে, এটি হচ্ছে নেফ্রোসাইট কোষ। এই নেফ্রোসাইট কোষ কি করে? নেফ্রোসাইট কোষ হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস কোনটুকু? যেখানে ঘাসফড়িং এর হৃৎপিণ্ড থাকে, 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড যেখানে থাকে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। এই পেরিকার্ডিয়াল সাইনাসে যে হৃদযন্ত্র রয়েছে, এই হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থিত এই নেফ্রোসাইট রেচন দ্রব্য সংগ্রহ করে রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। আর সর্বশেষ কিউটিকল কি করে? কিউটিকল হচ্ছে নিম দশা। এই নিম দশাটা কি? ঘাসফড়িং এর যে ছোট অবস্থা মানে বাচ্চা অবস্থা সেটা হচ্ছে নিম দশা। এই নিম দশায় হিমোসিলে ভাসমান অ্যামিবার মতো কিছু অ্যামিবোসাইট
কোষ রক্ত থেকে লেচন দ্রব্য সংগ্রহ করে কিউটিকলের নিচে সঞ্চয় করে। তাহলে আমরা চলো জিনিসটা আবার দেখি। প্রথমে ইউরেট কোষ কি করে? ইউরেট কোষ হচ্ছে দেহের চর্বি সঞ্চয়কারী হিসেবে কাজ করে। আর ইউরিকোস কোষ কি করে? ইউরিকোস কোষ হচ্ছে পুরুষ গাছফড়িংয়ের মাশরুম গ্রন্থিতে অবস্থান করে এবং এগুলো সংগ্রামের সময় বর্জ্য হিসেবে শুক্রাণু সাথে বাইরে বের করে দেয়। এবং নেফ্রোসাইট কি করে? নেফ্রোসাইট হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে হৃদযন্ত্রের অবস্থান করে রেচন দ্রব্য সংগ্রহ করে এগুলো রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। আর কিউটিকল হচ্ছে নিম্নদশায় অ্যামিবার মতো অ্যামিবোসাইট কোষ থেকে রক্ত রেচন দ্রব্য সংগ্রহ করে এগুলো কিউটিকলের নিচে সঞ্চয় করে। এখন আমাদের জানতে হবে যে ম্যালপিজিয়ান নালিকা এবং ম্যালপিজিয়ান বডি পার্থক্য সম্পর্কে। ম্যালপিজিয়ান নালিকা মূলত পোকামাকড় বা এখানে বিশেষত ঘাসফড়িং সম্পর্কে বলা হয়েছে, তাহলে এখানে ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাসফড়িং এবং ম্যালপিজিয়ান বডি হচ্ছে মানুষের ক্ষেত্রে দেখা যায়। এখন এই ম্যালপিজিয়ান নালিকা এবং ম্যালপিজিয়ান বডি সম্পর্কে আমাদের পার্থক্য করে রাখতে হবে। এই ম্যালপিজিয়ান নালিকা কোথায় থাকে? ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাসফড়িং সহ সকল পতঙ্গের প্রধান রেচন অঙ্গ হিসেবে থাকে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। আর ম্যালপিজিয়ান বডি কোথায় থাকে? ম্যালপিজিয়ান বডি হচ্ছে মানুষ সহ সকল মেরুদণ্ডীয় প্রাণীর রেচন অঙ্গের অংশ হচ্ছে ম্যালপিজিয়ান বডি। আর ম্যালপিজিয়ান নালিকা এগুলো প্রাণীর অন্ত্রের প্রাচীরে গুচ্ছাকারে অবস্থান করে, কিন্তু ম্যালপিজিয়ান বডি প্রাণীর বৃক্কের নেফ্রনে এককভাবে অবস্থান করে। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে গুচ্ছাকারে অবস্থান করে আর ম্যালপিজিয়ান বডি হচ্ছে এককভাবে অবস্থান করে। আর ম্যালপিজিয়ান নালিকার সংখ্যা কতটি? ঘাসফড়িংয়ে প্রায় 100টি, কিন্তু মানুষের 2টা বৃক্কে প্রায় 20 লক্ষ। এবং ম্যালপিজিয়ান নালিকা এগুলো হচ্ছে সূক্ষ্ম সুতার মতো নলাকার এবং এপিথেলিয়াম আবরণ ও ভিত্তিপর্দা দিয়ে গঠিত। একটু আগেই তোমাদের চিত্রের মাধ্যমে জিনিসটা দেখিয়েছি। কিন্তু ম্যালপিজিয়ান বডি কিরকম? ম্যালপিজিয়ান বডি হচ্ছে গোল, এগুলো হচ্ছে কাপের মতো বোভেন্স ক্যাপসুল এবং কোষিক নালিকার পিণ্ড গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয়। এবং এই ম্যালপিজিয়ান নালিকা কোথায় মুক্ত হয়? ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে হিমোসিলে মুক্ত হয় এবং আরেকটা প্রান্ত অন্ত্রের সাথে যুক্ত থাকে। কিন্তু ম্যালপিজিয়ান বডি এগুলো হচ্ছে নেফ্রনের পেছানো নালিকার সাথে এবং অন্য প্রান্ত রক্ত নালিকার সাথে যুক্ত থাকে। এবং এই ম্যালপিজিয়ান নালিকা হিমোসিলের বিদ্যমান হিমোলিম্ফ থেকে রেচন বর্জ্য সংগ্রহ করে পৌষ্টিক নালীতে প্রেরণ করে। কিন্তু ম্যালপিজিয়ান বডি হচ্ছে এগুলো সূক্ষ্ম শাকনের মাধ্যমে রেচন বর্জ্য সহ অনেক প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে নেফ্রন নালিকায় প্রেরণ করে। তোমাদের হয়তো ম্যালপিজিয়ান বডিটা বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। আমরা যখন এই বায়োলজি সেকেন্ড পেপারে বর্জ্য ও নিষ্কাশন এই অধ্যায়টি পড়ব, তখন সেখানে আমরা বিস্তারিতভাবে এই ম্যালপিজিয়ান বডি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। আপাতত তোমরা এইটুকু শুধু ম্যালপিজিয়ান নালিকা আর ম্যালপিজিয়ান বডির পার্থক্যটুকু জেনে রাখবে তোমরা। এখন আমরা জানবো হচ্ছে ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ হিসেবে। ঘাসফড়িং এর বেশ কিছু সংবেদী অঙ্গ দেখা যায়। এগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে স্পর্শেন্দ্রিয়। স্পর্শেন্দ্রিয় কি? এই ঘাসফড়িং এর দেহের বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম বা ব্রিসল এগুলো হচ্ছে স্পর্শেন্দ্রিয় হিসেবে কাজ করে। তাহলে ঘাসফড়িং এর কোনগুলো স্পর্শেন্দ্রিয় হিসেবে কাজ করে? এগুলো হচ্ছে রোম আর ব্রিসল, এবং স্পর্শের মাধ্যমে এগুলো অনুভূতি সংগ্রহ করে। পরে রয়েছে হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়। ঘাসফড়িং এর মাথার সামনে আমরা জানি দুটি শুঙ্গ বা অ্যান্টেনা রয়েছে। আমরা সেই প্রথম লেকচারে এইগুলো জেনেছিলাম। এই শুঙ্গ দুটিতে বিদ্যমান রোম এগুলো হচ্ছে বস্তুর গন্ধ বা সৌরভ সংগ্রহকারী অঙ্গ হিসেবে কাজ করে। শুঙ্গ দুটিতে বিদ্যমান যে রোম রয়েছে এগুলো গন্ধ সংগ্রহকারী অঙ্গ হিসেবে কাজ করে। এবং তৃতীয় যে আরেকটি অঙ্গ রয়েছে এটি হচ্ছে স্বাদেন্দ্রিয়। এগুলো স্বাদেন্দ্রিয় অঙ্গ প্রধানত মুখভাঙ্গে থাকে। স্বাদেন্দ্রিয় কোথায় থাকে? স্বাদেন্দ্রিয় প্রধানত মুখভাঙ্গে থাকে। আমরা আগে জেনেছিলাম যে ম্যাক্সিলারি পাল্প ও ল্যাবিয়াম রয়েছে ঘাসফড়িং, এগুলো রোমের মাধ্যমে এরা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে। এবং দর্শনেন্দ্রিয় কি করে? এবং দর্শনেন্দ্রিয় হচ্ছে ঘাসফড়িং এর দর্শনাঙ্গ হিসেবে ওসিলি। আমাদের কি ওসিলির কথা মনে আছে? ওসিলি হচ্ছে যে
পুঞ্জাক্ষীর ভিতরে যে তিনটি স্বরাক্ষী ছিল সেগুলো হচ্ছে ওসিলি। এই ওসিলি এবং পুঞ্জাক্ষী উভয়ই উপস্থিত থাকে এই দর্শনেন্দ্রিয়র মধ্যে। এবং শ্রবণেন্দ্রিয়র মধ্যে কি রয়েছে? শ্রবণেন্দ্রিয়র মধ্যে রয়েছে হচ্ছে গাসফড়িং এর যে প্রথম উদরীয় খণ্ডক রয়েছে। গাসফড়িং এর মোট 11টি খণ্ড ছিল। এই 11টি খণ্ডকের মধ্যে প্রথম উদরীয় খণ্ডকের প্রত্যেক পাশে একটা করে ডিম্বাকার টিম্পেনিক পর্দা থাকে। এই টিম্পেনিক পর্দা এগুলো হচ্ছে শ্রবণের জন্য ব্যবহৃত শ্রবণথলি বা টিম্পেনামকে ঢেকে রাখতো। তাহলে এই টিম্পেনিক পর্দাটা কি? টিম্পেনিক পর্দা হচ্ছে গাসফড়িং এর প্রথম উদরীয় খণ্ডকের প্রত্যেক পাশে একটা ডিম্বাকার পর্দা থাকে। এই ডিম্বাকার পর্দা হচ্ছে টিম্পেনিক পর্দা এবং এগুলো হচ্ছে শ্রবণের জন্য ব্যবহৃত শ্রবণথলি বা টিম্পেনামকে ঢেকে রাখবে। এবং টাপিয়েন্দ্র থেকে আমরা কি কি জানবো? টাপিয়েন্দ্র সম্পর্কে জানবো হচ্ছে গাসফড়িং-এ যে পায়ের তিনটা টার্সাস রয়েছে, টার্সাসের গোড়ার মধ্যে বিদ্যমান আমরা বিভিন্ন ধরনের প্যাড দেখিয়েছিলাম। সেই প্যাডগুলো হচ্ছে প্ল্যান্টুলি প্যাড এবং এগুলো এবং অ্যান্টেনা কিছু লোম, এগুলো টাপ সংবিত অঙ্গ হিসেবে কাজ করে। এবং গাসফড়িং এর দর্শনেন্দ্রিয় ছাড়া, গাসফড়িং এর দর্শনেন্দ্রিয় ছাড়া উপরিক্ত যে সকল সংবিত অঙ্গগুলো আমরা জানলাম, সে সকল সংবিত অঙ্গের মধ্যে ত্বকের এপিডার্মিস অবস্থিত থাকে। সকল অঙ্গই ত্বকের এপিডার্মিস অবস্থিত থাকে এবং এপিডার্মিসের কতগুলো রূপান্তরিত কোষে গঠিত হয় এবং এই কোষগুলোকে সেনসিলি বলা হয়। তাহলে সেনসিলি কোনগুলো বলা হয়? গাসফড়িং এর দর্শনেন্দ্রিয় ছাড়া বাকি সব সংবিত অঙ্গর যে এপিডার্মিস কোষগুলো, এগুলো রূপান্তরিত কোষে গঠিত হয় এবং এই কোষগুলোকে সেনসিলি বলা হয়। এবং এই সেনসিলিতে একটি সংবিত কোষ এবং একটি ট্রাইকোজেন কোষ এবং কয়েকটি টর্মোজেন কোষ থাকে। সেনসিলিতে কি কি কোষ থাকে? মোট 3 ধরনের কোষ থাকে। একটি হচ্ছে সংবিতি কোষ, পরে হচ্ছে ট্রাইকোজেন কোষ, আর একটা হচ্ছে টর্মোজেন কোষ। সংবেদী কোষ, ট্রাইকোজেন কোষ, টর্মোজেন কোষ এবং এইগুলো হচ্ছে স্পর্শ, গন্ধ, স্বাদ সংবেদী অঙ্গে সেনসিলে এককভাবে থাকে, কিন্তু তাপ ও শব্দ সংবেদী অঙ্গে সেনসিলি গুচ্ছাকারে অবস্থান করে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? যখন গাসফড়িং এর স্পর্শ, গন্ধ বা স্বাদ সংবেদী অঙ্গ প্রয়োজন হয় তখন সেনসিলা হচ্ছে এককভাবে কাজ করে এবং কিন্তু তাপ ও শব্দ সংবেদী অঙ্গের যখন প্রয়োজন হয় তখন এই সেনসিলি হচ্ছে গুচ্ছাকার অবস্থান করে। চলো এখন আমরা জানবো হচ্ছে গাসফড়িং এর পুঞ্জাক্ষী গঠন ও দর্শন কৌশল সম্পর্কে। এখন এই পুঞ্জাক্ষী জিনিসটা কি? পুঞ্জাক্ষী হচ্ছে গাসফড়িং এর মাথার যে পৃষ্ঠভাগ রয়েছে, গাসফড়িং এর মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত একটি বড় বিন্দুহীন বৃত্তাকার উত্তল এবং কালো অংশকে পুঞ্জাক্ষী বলা হয়। এবং এই প্রত্যেক পুঞ্জাক্ষী প্রায় 2000 ষড়ভুজাকার ওমাটেরিয়া গঠিত হয়। তাহলে এক একটা পুঞ্জাক্ষীর মধ্যে কতগুলো ওমাটেরিয়া থাকে? ওমাটেরিয়া থাকে হচ্ছে প্রায় 2000 ওমাটেরিয়া থাকে। একটি পুঞ্জাক্ষী ইজ ইকুয়াল টু প্রায় 2000 ওমাটেরিয়া। এবং এই ওমাটেরিয়াম গাসফড়িং এর দর্শন একক হিসেবে কাজ করে। ওমাটেরিয়াম গাসফড়িং এর দর্শন অঙ্গ হিসেবে, দর্শন একক হিসেবে কাজ করে। এবং এই গাসফড়িং এর দর্শন কৌশল সম্পর্কে জানার জন্য আমরা আমাদের একটি ওমাটিডিয়ামের গঠন সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এই গাসফড়িং এর বেশ কয়েকটি অংশ রয়েছে। এই অংশটির মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়া কোথায় থাকে? কর্নিয়া হচ্ছে ওমাটিডিয়ামের বাইরের দিকে একটা বর্ণহীন স্বচ্ছ উত্তল ছয়কোনা কিউটিকল আবরণী থাকে, এটা হচ্ছে কর্নিয়া। তোমরা পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রটি হচ্ছে একটি ওমাটিডিয়ামের চিত্র। এই ওমাটিডিয়ামের উপরে যে মাথার উপরে দেখতে পাচ্ছ এটি প্রায় স্বচ্ছ এবং এটি বাইরের দিকে থাকে, এটা হচ্ছে এক ধরনের কর্নিয়া। এই কর্নিয়ার পরে আসে হচ্ছে কর্নিয়াজেন কোষ। এই কর্নিয়াজেন কোষ কোথায় অবস্থান করে? এই কর্নিয়াজেন কোষ হচ্ছে কর্নিয়ার নিচে অবস্থান করে। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়ার কোষের নিচে এটা হচ্ছে কর্নিয়াজেন কোষ। এবং এই কর্নিয়াজেন কোষের কাজ কি? এই কর্নিয়াজেন কোষের কাজ হচ্ছে এগুলো এসবের ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হয়। তাহলে এই কর্নিয়া সৃষ্টি হয় কোথা থেকে? কর্নিয়া সৃষ্টি হয় হচ্ছে এই কর্নিয়াজেন কোষ থেকে কর্নিয়া সৃষ্টি হয়।
এবং এর পরবর্তী অংশটি রয়েছে হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। এই ক্রিস্টালাইন কোষ কোথায় অবস্থিত? ক্রিস্টালাইন কোষ হচ্ছে কর্নিয়াজন কোষের নিচে ক্রিস্টালাইন কোণকে ঘিরে অবস্থিত দীর্ঘ 4টা কোষ থাকে এবং এসব কোষের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোণ গঠিত হয়। তাহলে ক্রিস্টালাইন কোণ কোথা থেকে গঠিত হয়? ক্রিস্টালাইন কোণ গঠিত হয় হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ থেকে। এবং এই ক্রিস্টালাইন কোণ কোষ কোথায় থাকে? ক্রিস্টালাইন কোণ কোষ হচ্ছে কর্নিয়াজন কোষের নিচে। এটি হচ্ছে কর্নিয়াজন কোষ এবং এটার নিচে তোমরা যে নীল কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ এবং এই ক্রিস্টালাইন কোণ কোষ থেকে ক্রিস্টালাইন কোণ গঠিত হয়। এবং পরবর্তীতে আছে হচ্ছে ক্রিস্টালাইন কোষ। ক্রিস্টালাইন কোণ সম্পর্কে একটু আগে আমরা জেনেছি, মানে এই ক্রিস্টালাইন কোণটা কিভাবে গঠিত হয়? ক্রিস্টালাইন কোণ হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ থেকে গঠিত হয়। ক্রিস্টালাইন কোণ কোষ কোনটা? তোমরা যে ত্রিভুজাকার জিনিসটা দেখতে পাচ্ছ গোলাপি রঙের, এটি হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ এবং এই ক্রিস্টালাইন কোণ কোষ হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে এবং ওমাটিডেমে আলো প্রবেশে সাহায্য করে। তো ক্রিস্টালাইন কোণ কোষ কি করে? ক্রিস্টালাইন কোণ কোষ হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করবে। এবং আরেকটি অংশ এটি হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ। আইরিশ রঞ্জক আবরণ কোনটি? আইরিশ রঞ্জক আবরণ এগুলো দীর্ঘ রঙিন হয় এবং এগুলো কোন কোষগুলোকে ঘিরে রাখে এবং তীব্র আলোতে এই আবরণ প্রসারিত হয়ে কোন কোষগুলোকে সম্পূর্ণ আবৃত করে, কিন্তু মৃদু আলোকে এগুলো সংকুচিত হয়ে আংশিক উন্মুক্ত হয়ে যায়। তোমরা যদি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ। এখানে আইরিশ রঞ্জক আবরণ এগুলো যখন তীব্র আলো থাকে তখন এগুলোর দৈর্ঘ্য বেড়ে যায়, কিন্তু যখন মৃদু আলো বা রাত হয় তখন এগুলোর দৈর্ঘ্য কমে যায়। এবং পরবর্তীতে রয়েছে রেটিনোলার কোষ। রেটিনোলার কোষ কোনগুলো? এই রেটিনাল কোষ হচ্ছে কোন কোষগুলোর নিচে বৃত্তাকারে সজ্জিত 7 থেকে 8টা লম্বা কোষকে রেটিনাল কোষ বলা হয় এবং এই রেটিনাল কোষ থেকে রেটিনাল কোষের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত হয়। রেটিনাল কোষের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত হয় এবং এইগুলো আলোক সংবেদী বটে। এবং এই র্যাবডোম কি? এই র্যাবডোম হচ্ছে আলো গৃহীত হয়, র্যাবডোমের মাধ্যমে আলো গৃহীত হয় এবং এই র্যাবডোম কোথা থেকে সৃষ্টি হয়? র্যাবডোম কিন্তু রেটিনোলার কোষ থেকে সৃষ্টি হয়। তাহলে চলো চিত্রের মাধ্যমে জানার চেষ্টা করি। এইগুলো দেখতে পাচ্ছ যে যে অংশটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে রেটিনোলার কোষ। এই রেটিনোলার কোষ থেকেই মূলত র্যাবডোম সৃষ্টি হয়। এই র্যাবডোম আলো প্রবেশে সাহায্য করে। এবং সর্বশেষে রয়েছে রেটিনোলার রঞ্জক আবরণ। রেটিনোলার রঞ্জক আবরণ কোনটি? রেটিনোলার রঞ্জক আবরণ দেখো রেটিনোলার কোষের পাশে যে অংশটি রয়েছে এটি হচ্ছে রেটিনোলার রঞ্জক আবরণ এবং শেষে রয়েছে ভিত্তি পর্দা এবং স্নায়ুতন্ত্র। ভিত্তি পর্দা কি? এই ওমাটিডিয়াম যেটার উপর বেস করে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ভিত্তি পর্দা এবং নিচে রয়েছে স্নায়ুতন্ত্র। এখন চলো আমাদের জেনে রাখতে হবে যে এই পুঞ্জাক্ষী এবং স্বরাক্ষীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। পুঞ্জাক্ষী এবং স্বরাক্ষীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা চলো দেখা যাক। পুঞ্জাক্ষী আর্থ্রোপোডার প্রাণীদের মাথার পৃষ্ঠ বা পার্শ্বদেশে অবস্থান করে, কিন্তু স্বরাক্ষী এগুলো অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে মাথার সম্মুখভাগে, কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের মাথার দুপাশে কোটরের ভিতরে অবস্থান করে। পুঞ্জাক্ষী বৃত্তাকার এবং অসংখ্য ওমাটিডিয়া একক নিয়ে গঠিত হয় আর স্বরাক্ষী নিজেই একটা একক। আর পুঞ্জাক্ষীর মধ্যে কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, কোন কোষ, ক্রিস্টালাইন কোষ, আইরিশ আবরণী, রেটিনাল আবরণী এবং র্যান্ডম ইত্যাদি থাকে। এবং স্বরাক্ষীর মধ্যে কর্নিয়া, আইরিশ, লেন্স, রেটিনা, কোরয়েড, স্ক্লেরা, পেশি এবং প্রকোষ্ঠের ইত্যাদি থাকে। এবং পুঞ্জাক্ষী অনেক লম্বা এবং অসংখ্য থাকে, কিন্তু স্বরাক্ষী থাকে একটা, কিন্তু এগুলো হচ্ছে গোল। আর পুঞ্জাক্ষী স্ক্লেরা বা কোরয়েড অনুপস্থিত থাকে, কিন্তু স্বরাক্ষীর উপস্থিত থাকে। আর পুঞ্জাক্ষী এগুলো মৃদু আলো বা উচ্চ আলোতে ভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত করে এবং স্বরাক্ষী হচ্ছে সব ক্ষেত্রে একই ধরনের প্রতিবিম্ব গঠন করে। এখন চলো আমরা জানবো হচ্ছে ঘাসফড়িং এর দর্শন কৌশল সম্পর্কে। ঘাসফড়িং এর দর্শন কৌশল সম্পর্কে কি জানবো? প্রথমে জানবো হচ্ছে ঘাসফড়িং কি ধরনের প্রাণী। ঘাসফড়িং হচ্ছে দ্বিবাচর শস্যভোজী প্রাণী।
ঘাসফড়িং কি ধরনের প্রাণী? ঘাসফড়িং হচ্ছে ডিবাচর স্বচ্ছ ভোজী প্রাণী এবং আলোর তীব্রতা অনুসারে পুঞ্জা ক্ষেত্রে দু ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়, একটা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব, একটা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। এখন কোনটা কোন আলোতে দেখতে পাওয়া যায় সেটা তোমরা কিভাবে মনে রাখবে? এখন সুপারপজিশন থেকে মনে রাখতে পারো সুপারম্যান। এখন রাত্রে কারা দেখতে পারবে? যাদের সুপার পাওয়ার রয়েছে তারাই তো রাত্রে দেখার ক্ষমতা রাখে, তাহলে সেই ভাবে তোমরা মনে রাখবে যে সুপারম্যান রাতে দেখতে পায়, তাহলে সুপারপজিশন রাতে বা মিড আলোতে দেখতে পাবে। এবং তাহলে মোজাইক প্রতিবিম্ব কি হবে? মোজাইক প্রতিবিম্ব হচ্ছে তীব্র আলোতে দেখতে পাবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তীব্র বা উজ্জ্বল আলোতে মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব। তীব্র বা উজ্জ্বল আলোতে মোজাইক, আরেকটার নাম হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব। এখন দিনে উজ্জ্বল বা তীব্র আলোতে ঘাসফড়িং এর ওমাটিডিয়ামে মোজাইক প্রতিবিম্ব সৃষ্টি হয়। একটু আগেই তোমাদের বলেছি যেখানে আলো বেশি থাকবে সেখানে হচ্ছে মোজাইক প্রতিবিম্ব সৃষ্টি হবে। এবং উজ্জ্বল আলোতে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী অভিন্নভাবে প্রসারিত হবে এবং কর্নিয়াজেন কোষ ও ক্রিস্টালাইন কোষগুলোকে সম্পূর্ণভাবে আবৃত করে রাখবে। উজ্জ্বল আলোতে আইরিশ রঞ্জক আবরণী আমি যদি তোমাদের দেখাতে চাই, এখানে যে আইরিশ রঞ্জক আবরণী রয়েছে এবং রেটিনাল রঞ্জক আবরণী রয়েছে এগুলো হচ্ছে প্রসারিত হয়ে, মানে উজ্জ্বল আলোতে এগুলো প্রসারিত হয়ে ভিতরে যে আরো উপাদান আছে এগুলোকে ঢেকে রাখবে। এবং পরে রয়েছে যে মোজাইকের মতো যে বিন্দু বিন্দু করে পুরো প্রতিবিম্ব গঠিত হয়, এই ধরনের প্রতিবিম্ব হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। এবং একটি করে একটি করে বহু প্রতিবিম্বের সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব তৈরি হওয়াকে বলা হয় হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব বলা হয়ে থাকে। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখতে চাই যে এটা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। মোজাইক প্রতিবিম্ব হচ্ছে তীব্র আলোতে দেখতে পাওয়া যায়, কিন্তু সুপারপজিশন হচ্ছে মিড আলোতে বা কম আলোতে দেখতে পাওয়া যায়। এখানে যে রেটিনাল রঞ্জক আবরণী রয়েছে এগুলো হচ্ছে তীব্র আলোতে এগুলো হচ্ছে প্রসারিত হয়, এবং কিন্তু সুপারপজিশন প্রতিবিম্বে এই রঞ্জক আবরণগুলো সংকুচিত হয়ে যায়। যখন আলো কম থাকে তখন এই সুপারপজিশন প্রতিবিম্বে এই রঞ্জক আবরণগুলো সংকুচিত হয়, কিন্তু মোজাইক প্রতিবিম্বে এই রঞ্জক আবরণী উজ্জ্বল আলোতে এগুলো প্রসারিত হয়। এবং যখন এখানে আলো পড়ে তখন যে সরাসরি আলোগুলো রয়েছে সেগুলো শুধু মোজাইক প্রতিবিম্বে দেখতে পাওয়া যায়, এবং বাকি যে আলোগুলো এই মোজাইক প্রতিবিম্বের উপরে পড়ে সেগুলো রঞ্জক আবরণ কর্তৃক শোষিত হয়ে যায়, তার জন্য বাকি আলোগুলো দেখতে পাওয়া যায় না। অর্থাৎ এই মোজাইক প্রতিবিম্ব সরাসরি যে আলোগুলো আসে সেগুলোই শুধু মোজাইক প্রতিবিম্বে দেখা যায়, কিন্তু সুপারপজিশনের ক্ষেত্রে যেহেতু রঞ্জক আবরণগুলো সংকুচিত হয়ে যায় সেই কারণে এগুলোর আলোর কোনো শোষণ ঘটে না। আলো যেদিক থেকে আসুক না কেন এগুলো সবগুলো সুপারপজিশনে দেখতে পাওয়া যায়। তাহলে চলো আমরা জানবো হচ্ছে এখন মৃদু বা স্তিমিত আলোতে সুপারপজিশন প্রতিবিম্ব। সাধারণত বিকেল, সন্ধ্যায় বা রাতে অর্থাৎ অনুজ্জ্বল আলোতে ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের সুপারপজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয়। অর্থাৎ যেখানে কম আলো থাকবে সেখানেই সুপারপজিশন প্রতিবিম্ব কাজ করবে। এবং অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে ওমাটিডিয়ামের আইরিশ রঞ্জক আবরণী এটা হচ্ছে কর্নিয়ার দিকে এবং রেটিনাল আইরিশ আবরণীর ভিত্তি পড়ার দিকে সংকুচিত হয়ে যায়। তোমাদের একটু আগে যেটা বলেছি যে রঞ্জক আবরণগুলো সংকুচিত হয়ে যায় মিড আলোতে, এই জিনিসটাই তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন আমরা চলো জানবো হচ্ছে এই মোজাইক প্রতিবিম্ব এবং সুপারপজিশন প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। মোজাইক প্রতিবিম্ব এগুলো হচ্ছে তীব্র বা উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠন করে, আর সুপারপজিশন হচ্ছে মৃদু বা স্তিমিত আলোতে, স্তিমিত আলো মানে কি কম আলোতে প্রতিবিম্ব গঠন করে। মোজাইক প্রতিবিম্বের ক্ষেত্রে রেটিনাল ও আইরিশ আবরণী এগুলো হচ্ছে প্রসারিত হয়ে যায়, এবং সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে রেটিনাল ও আইরিশ আবরণী এগুলো সংকুচিত হয়ে যায়। তোমাদের অবশ্যই এগুলো আমি চিত্রের মাধ্যমে দেখিয়েছি, শুধু আমি তোমার এই জিনিসটা আবার রিক্যাপ করার চেষ্টা করছি। এবং এই মোজাইক প্রতিবিম্ব হচ্ছে কেবল উলম্ব আলোক রশ্মি ওমাটিডিয়ামের প্রতিবিম্ব সৃষ্টি করে। তোমাদের যেটা দেখেছিলাম যে মোজাইক প্রতিবিম্বে শুধু যেগুলো লম্বালম্বী আলো আসে সেগুলো শুধু প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে, কিন্তু সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে তির্যক এবং উলম্ব উভয় ধরনের আলোক রশ্মি ওমাটিডিয়ামের প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে।
এই এবং সর্বশেষ পার্থক্য হচ্ছে মোজাইক প্রতিবিম্ব হচ্ছে বস্তুর যে ভিন্ন ভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব ঘটিত হয়। সুস্পষ্ট প্রতিবিম্ব ঘটিত হয় কোথায়? মোজাইক প্রতিবিম্বে। কিন্তু সুপারপজিশন প্রতিবিম্বে এগুলো বস্তু সম্পূর্ণ অস্পষ্ট সামগ্রিক ও ঝাপসা প্রতিবিম্ব গঠন হবে, কারণ এগুলো সরাসরি যে তির্যক আলোকরশ্মি এবং উলম্ব আলোকরশ্মি সবগুলো একসাথে প্রতিবিম্ব সৃষ্টি করে, সেই জন্য এগুলো হচ্ছে অস্পষ্ট এবং সামগ্রিকভাবে ঝাপসা দেখা যায়। কিন্তু মোজাইক প্রতিবিম্ব যেগুলো হচ্ছে উলম্বভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে সেগুলো দেখা যায়, তার জন্য এগুলো হচ্ছে সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন করতে পারে। তাহলে এবার চলো আমরা জানবো হচ্ছে ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্র সম্পর্কে। ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্র সম্পর্কে আমরা এবার জানার চেষ্টা করব। ঘাস ফড়িং কি ধরনের প্রাণী? ঘাস ফড়িং হচ্ছে একলিঙ্গ প্রাণী। ঘাস ফড়িং একলিঙ্গ প্রাণী এবং স্ত্রী ঘাস ফড়িং এর যে উদরে যে ওভিপোজিটর রয়েছে, এই ওভিপোজিটর দেখে পুরুষ সদস্য থেকে স্ত্রী ঘাস ফড়িংকে আলাদা করা হয়। তাহলে কি দেখে ঘাস ফড়িং, স্ত্রী ঘাস ফড়িং ও পুরুষ ঘাস ফড়িং আলাদা করা হয়? স্ত্রী ঘাস ফড়িং এর ওভিপোজিটর দেখে পুরুষ সদস্য থেকে আলাদা করা হয়। এখন এখানে আমাদের শুধু জেনে রাখতে হবে যে পুংজননতন্ত্রের কি কি অংশ রয়েছে এবং স্ত্রী জননতন্ত্রের কি কি অংশ রয়েছে। তাহলে ঘাস ফড়িং এর পুংজননতন্ত্র অর্থাৎ পুরুষ ঘাস ফড়িং এর কি কি অংশ রয়েছে? পুংজননতন্ত্রের মধ্যে রয়েছে শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণনালী, সহায়ক গ্রন্থি এবং শুক্রথলি। তোমরা দেখতেই পাচ্ছ যে পুংজনন ক্ষেত্রে শুধু শুক্র কথাটি উল্লেখ রয়েছে। তাহলে শুক্র কথাটি থাকলেই আমরা বুঝতে পারবো যে এটি পুংজননতন্ত্রের অংশ। এবং এই শুক্রাশয় সম্পর্কে আমাদের কিছু জেনে রাখতে হবে যে পুরুষ ঘাস ফড়িং এর পুংজননতন্ত্রের মুখ্য সংগঠক হচ্ছে একজোড়া শুক্রাশয়। তাহলে পুরুষ ঘাস ফড়িং এর মুখ্য সংগঠক কোনটি? এটা হচ্ছে শুক্রাশয়। এবং শুক্রাশয় হচ্ছে এগুলো হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দেহখণ্ডকের উদর গহ্বরের পৃষ্ঠপ্রাচীরে মিডিয়ান লিগামেন্টে দিয়ে যুক্ত থাকে। তাহলে ঘাস ফড়িং শুধু এখানে কি কি জানবো? শুধু অংশ কি কি অংশ রয়েছে সেইগুলো সম্পর্কে জানবো। প্রথমত হচ্ছে শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণনালী, সহায়ক গ্রন্থি, একটা হচ্ছে শুক্রথলি। এবং এই শুক্রথলির মধ্যে শুক্রাণু সঞ্চিত থাকে এবং প্রয়োজনের সময় এগুলো ক্ষেপণনালীতে প্রবেশ করে। স্ত্রী ঘাস ফড়িং এর ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যে কি কি অংশ রয়েছে। একইভাবে যে স্ত্রী ঘাস ফড়িং এর ক্ষেত্রে রয়েছে ডিম্বাশয়, ডিম্বনালী, যোনি, শুক্রধানী এবং সহায়ক গ্রন্থি। স্ত্রী ঘাস ফড়িং এর ক্ষেত্রে ডিম্ব জিনিসটা উল্লেখ থাকবে এবং স্ত্রী ঘাস ফড়িং এর ক্ষেত্রে শুক্র কথাটা উল্লেখ থাকবে। তাহলে সেভাবে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে পুংজননতন্ত্র এবং এটি হচ্ছে স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্রের মধ্যে একটা অংশ রয়েছে, একটা হচ্ছে শুক্রধানী। এবং এই জিনিসটা শুক্রধানী কেন বলা হয়েছে সেটা চলো আমরা জানার চেষ্টা করব। প্রথমে রয়েছে ডিম্বাশয়। এই ডিম্বাশয় কি? এই ডিম্বাশয় হচ্ছে স্ত্রী জননতন্ত্রের মুখ্য অঙ্গ এবং এই ডিম্বাশয় দুটি অন্ত্রের উপরে মিডিয়ান লিগামেন্ট দিয়ে পৃষ্ঠপ্রাচীরের সাথে আটকানো থাকে। এবং এই ডিম্বাশয় নলাকার 6 থেকে 8টা অনুডিম্বাশয় বা ওভারিওল নিয়ে গঠিত হয়। অনুডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়ে সারিবদ্ধ অবস্থান করে। আর যোনি সম্পর্কে কি জানবো? যোনি হচ্ছে দুপাশের দুটি ডিম্বনালী সপ্তম উদরীয় খণ্ডকে মিলিত হয়ে একটা পেশিবহুল যোনি গঠন করবে, যা ওভিপোজিটরের দুটি অংশ অবস্থান করবে। এবং শুক্রধানী আর স্পার্মাথেকা কি? এটি হচ্ছে যোনিতে একজোড়া ডিম্বনালী ছাড়াও এক ধরনের কুণ্ডলিত স্পার্মাথেকা নালীযুক্ত থাকে। এই কুণ্ডনালীর শেষ প্রান্তে একটি থলির মতো শুক্রধানী বা স্পার্মাথেকা থাকে। অর্থাৎ এখানে সঙ্গমের সময় পুরুষ ঘাস ফড়িং যে পত্র শুক্রাণু থাকে সেখানে সাময়িকভাবে জমা থাকে। অর্থাৎ পুরুষ ঘাস ফড়িং এর শুক্রাণু যে সাময়িকভাবে জমা থাকে সেটা হচ্ছে শুক্রধানী স্পার্মাথেকা। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো এটার নাম শুক্রধানী কেন বলা হয়েছে, কারণ পুরুষ ঘাস ফড়িং এর শুক্রাণু স্ত্রী ঘাস ফড়িং এর শুক্রধানীতে বা স্পার্মাথেকাতে জমা থাকে, তাই এটার নাম দেওয়া হয়েছে শুক্রধানী। বাকি সব শুধু আমাদের জেনে রাখতে হবে যে ঘাস ফড়িং এর পুংজননতন্ত্রে কি কি অংশ রয়েছে। পুংজননতন্ত্রের মধ্যে রয়েছে শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণনালী, সহায়ক গ্রন্থি এবং শুক্রথলি। আর স্ত্রী ঘাস ফড়িং এর মধ্যে রয়েছে ডিম্বাশয় এবং ডিম্বনালী, যোনি এবং শুক্রধানী এবং সহায়ক গ্রন্থি। তোমরা অবশ্যই একটা জিনিস মনে রাখবে যে ঘাস ফড়িং এর স্ত্রীর ক্ষেত্রে একটি রয়েছে যেটা শুক্র নামে শুরু, কিন্তু একটা স্ত্রী জননতন্ত্রের অংশ। তোমরা ভুলে আবার পুংজননতন্ত্রের অংশ হিসেবে দাগিয়ে দিয়ে আসবে, তার জন্য এটা খেয়াল রাখবে যে
শুক্রধানী এটা কিন্তু স্ত্রী জননতন্ত্রের অংশ। আমরা এবার জানবো হচ্ছে ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া সম্পর্কে। এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো শুধু জেনে রাখতে হবে, তাছাড়া আমাদের কোনো কিছু দরকার নেই। প্রথমে আমরা জানবো হচ্ছে ঘাসফড়িং এ কি ধরনের প্রজনন ঘটে। ঘাসফড়িং এ হচ্ছে যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে এবং এই ঘাসফড়িং এর যৌন মিলন কোন সময়ের দিকে ঘটে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল যে ঘাসফড়িং এর যৌন মিলন কখন হয়। ঘাসফড়িং এর যৌন মিলন হচ্ছে গ্রীষ্মের সেই দিকে হয়। ঘাসফড়িং এর যৌন মিলন কখন হয়? ঘাসফড়িং এর যৌন মিলন হচ্ছে গ্রীষ্মের সেই দিকে হয়। এবং ঘাসফড়িং এর নিষেকে কি ঘটে? ঘাসফড়িং এর নিষেকের ক্ষেত্রে নিষেকের সময় ঘাসফড়িং এ যখন যৌন মিলন হয়, যৌন মিলনের সময় পুরুষ প্রাণীদেহ থেকে শুক্রাণু এবং স্ত্রী প্রাণীদেহে স্থানান্তরিত হয়। পুরুষ প্রাণীদেহের শুক্রাণু সেটা স্ত্রী ঘাসফড়িং এর স্থানান্তরিত হয় এবং সেই শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াসে পরস্পর একীভূত হয়ে নিষেক সম্পন্ন হয় এবং এখানে 3 থেকে 5 মিলিমিটার লম্বা ডিম্বাণুটি কুসুম সমৃদ্ধ হয় এবং ডিম্বনালী দিয়ে বেরিয়ে আসার সময় নরম ভাইটালাইন ঝিল্লি ও শক্ত নমনীয় বহিষ্ঠ কোরিয়নে আবৃত থাকে। তাহলে এখানে কি বলা হয়েছে? 3 থেকে 5 মিলিমিটার লম্বা যে ডিম্বাণু রয়েছে ঘাসফড়িং, স্ত্রী ঘাসফড়িং এ অবস্থিত এই ডিম্বাণুটি কুসুম সমৃদ্ধ থাকে। এই ডিম্বাণুটি কুসুম সমৃদ্ধ থাকে এবং এটা ডিম্বনালী দিয়ে বেরিয়ে আসার সময় নরম একটা ভার্টালাইন ঝিল্লি ও একটা শক্ত নমনীয় বহিষ্ঠ কোরিয়ন আবৃত থাকে। এবং স্পার্মাথেকা কি তোমরা বলতে পারবে? একটু আগে যে আমরা পড়েছি শুক্রধানী, সেটা হচ্ছে স্পার্মাথেকা। শুক্রধানের আরেকটা নাম হচ্ছে স্পার্মাথেকা। এই স্পার্মাথেকা এই রন্ধ্রের উপর দিয়ে যাওয়ার সময় ডিম্ব হচ্ছে নিষিক্ত হয় এবং যে কোরিয়ন রয়েছে, কোরিয়নের একটা ক্ষুদ্র ছিদ্র করতে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে। এই ছিদ্রটিকে মাইক্রোপাইল বলা হয়। তাহলে মাইক্রোপাইল কাকে বলা হয়? শুক্রাণু যে ছিদ্রপথে ডিম্বাণুতে প্রবেশ করবে সেটাকে বলা হয় মাইক্রোপাইল। মাইক্রোপাইল কি? শুক্রাণু যে ছিদ্রপথে ডিম্বাণুতে প্রবেশ করে সেটা হচ্ছে মাইক্রোপাইল। এবার আমরা জানবো হচ্ছে ঘাসফড়িং কিভাবে ডিম পাড়ে বা ওভিপোজিশন। ঘাসফড়িং এর ডিম হচ্ছে বাদামি রঙের ডিম পাড়ে এবং এই ঘাসফড়িং শরৎকাল পর্যন্ত ডিম পাড়া অব্যাহত থাকে, অর্থাৎ শরৎকাল পর্যন্ত এগুলো ডিম পাড়তে থাকে। এবং স্ত্রী ঘাসফড়িং এগুলো 10 সেন্টিমিটার গভীর একটা গর্ত করে। যখন ঘাসফড়িং ডিম পাড়ে তখন প্রায় 10 সেন্টিমিটার গভীর পর্যন্ত একটা গর্ত করে এবং সেখানে গুচ্ছাকারে 20টা ডিম পাড়ে এবং আঠালো পদার্থের সাহায্যে ডিমগুলো পরস্পরের সাথে সংলগ্ন থাকে। একটা স্ত্রী ঘাসফড়িং এভাবে 10টা গুচ্ছে মোট 200টা ডিম পাড়ে। একটা গুচ্ছাকারে যদি 20টি ডিম পাড়ে ঘাসফড়িং, তাহলে 10টা গুচ্ছে প্রায় 200টি ডিম পাড়বে এবং এই ডিম পাড়ার পর পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং উভয়ই মারা যায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ডিম পাড়ার পর পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং উভয়ই কেন মারা যায়? পুরুষ ঘাসফড়িং কর্তৃক যে শুক্রাণু বের হয়, এই শুক্রাণু বের হওয়ার সময় পুরুষ ঘাসফড়িং এ প্রচুর শক্তি ব্যয় হয় এবং স্ত্রী ঘাসফড়িং যখন ডিম পাড়ে এই ডিম পাড়ার সময়ও প্রচুর শক্তি ব্যয় হয়। এই প্রচুর শক্তি ব্যয় হওয়ার কারণে ঘাসফড়িং এর শরীরে কোনো শক্তি থাকে না এবং পরিশেষে এই পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং উভয়ই মারা যায়। এবং এবার জানবো হচ্ছে আমরা পরিস্ফুটন সম্পর্কে। পরিস্ফুটনে কি ঘটে? পরিস্ফুটন হচ্ছে ঘাসফড়িং এর ডিম্বাণু হচ্ছে সেন্ট্রাল মানে কি? মাঝখানে। সেন্ট্রোলেসিটাল অর্থ কি? সেন্ট্রোলেসিটাল হচ্ছে ঘাসফড়িং এর যে কুসুম এটা হচ্ছে কেন্দ্রে সীমাবদ্ধ থাকবে। সেন্ট্রোলেসিটাল মানে কি? সেন্ট্রোলেসিটাল হচ্ছে ঘাসফড়িং এর কুসুম, এগুলো হচ্ছে কেন্দ্রে সীমাবদ্ধ থাকবে। এবং নিষিক্ত ডিম্বাণুর যে ক্লিভেজ শুরু হওয়ার পর প্রায় 3 সপ্তাহ ধরে পরিস্ফুটন অব্যাহত থাকবে। অর্থাৎ পরিস্ফুটন কত সপ্তাহ ধরে চলতে থাকবে? পরিস্ফুটন হচ্ছে প্রায় 3 সপ্তাহ ধরে চলতে থাকবে, কিন্তু শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে। কখন পরিস্ফুটন বন্ধ থাকে? শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে।
এবং এই সময়কালটি ডায়াপোজ নামে পরিচিত। তাহলে ডায়াপোজ জিনিসটা কি? শীতকালে যে ঘাস ফড়িং এর পরিস্ফুটন বন্ধ থাকে সেই সময়কালকে ডায়াপোজ বলা হয়। এবং বসন্তের আগমনে উষ্ণ পরিবেশ যখন ফিরে আসে এবং তখন আবার বৃদ্ধি শুরু হয়, তখন অধিক ক্ষুদ্রাকায় শিশু ঘাস ফড়িং এর জন্ম হয়। তাহলে শিশু ঘাস ফড়িং এর জন্ম কখন হয়? বসন্তের আগমনে শিশু ঘাস ফড়িং এর জন্ম হয়। চলো এখন আমরা জানবো হচ্ছে রূপান্তর সম্পর্কে। রূপান্তর প্রধানত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তরের অসম্পূর্ণ রূপান্তর বলতে মূলত কি বোঝায়? অর্থাৎ শিশু অবস্থায় একটি পতঙ্গ যেমন থাকবে বড় অবস্থায় ঠিক তেমনই থাকবে, শুধু শুধু শিশু অবস্থায় সেটি থাকবে হচ্ছে ছোট, কিন্তু বড় অবস্থায় সেটি হবে হচ্ছে বড়, কিন্তু এর আকার এবং কিন্তু এর গঠন কিন্তু সেমই থাকবে। তখন এটাকে বলা হবে অসম্পূর্ণ রূপান্তর। কিন্তু সম্পূর্ণ রূপান্তর কোনটা? সম্পূর্ণ রূপান্তর হচ্ছে শিশু আর পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। অর্থাৎ যেখানে শিশু ও পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে পুরোপুরি মিল থাকবে, কিন্তু শিশু অবস্থায় ছোট এবং পূর্ণাঙ্গ অবস্থায় বড় থাকবে, সেটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। কিন্তু শিশু ও পূর্ণাঙ্গ অবস্থা যদি সম্পূর্ণ বদলে যায় তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। অর্থাৎ এখানে যে অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থার প্রাণীকে বলা হয় নিম্ফ, কিন্তু সম্পূর্ণ রূপান্তর শিশু অবস্থাকে বলা হয় লার্ভা। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থার প্রাণীকে নিম্ফ বলা হয়, কিন্তু সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে বলা হয় সেটাকে লার্ভা। আর অসম্পূর্ণ রূপান্তর কাদের দেখা যায়? অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় হচ্ছে ঘাস ফড়িং আর তেলাপোকার ক্ষেত্রে। এবং এই সম্পূর্ণ রূপান্তর মোট 4টা ধাপে সংঘটিত হয়। প্রথমে ডিম পাড়ে, পরে এই ডিম থেকে লার্ভা সৃষ্টি হয়, লার্ভা থেকে পিউপা, পরে হচ্ছে ইমোগো সৃষ্টি হয়। এগুলোর মাধ্যমে সম্পূর্ণ রূপান্তরের মাধ্যমে একটি প্রাণীর পূর্ণাঙ্গ রূপান্তর ঘটে। এখন চলো আমরা জানবো হচ্ছে ঘাস ফড়িং এর রূপান্তর কিভাবে হয়। ঘাস ফড়িং এর রূপান্তর হচ্ছে একটি অসম্পূর্ণ বা হেমিমেটাবোলাস ধরনের। ঘাস ফড়িং এর রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর 3টে ধাপে ঘটে। প্রথমে হচ্ছে ডিম পাড়ে, পরে নিম সৃষ্টি হয়, পরে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীদের সৃষ্টি হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে ঘাস ফড়িং এটি হচ্ছে নিষিক্ত ডিম। এই নিষিক্ত ডিম থেকে ব্লাস্টোকাইনেসিস সৃষ্টি হয়, ব্লাস্টোকাইনেসিস থেকে পরিস্ফুটন দশা সৃষ্টি হয়, পরে হচ্ছে নিম্ফ 1 সৃষ্টি হয়, পরে নিম্ফ 2, পরে নিম্ফ 3, আস্তে আস্তে বড় হতে থাকে, এগুলো নিম্ফ নাম দেওয়া হয়। পরে নিম্ফ 4, পরে ডানা প্যাচ সৃষ্টি হয়ে নিম্ফ 5, পরে একটি পূর্ণাঙ্গ ঘাস ফড়িং সৃষ্টি হয়। তোমরা খেয়াল করে দেখতে পাবে যে শিশু ঘাস ফড়িং মানে নিম্ফ 1 আর পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এর গঠন কিন্তু একই, কিন্তু শুধু শিশু ঘাস ফড়িংটা ছোট এবং বড় ঘাস ফড়িংটা বড়। তার জন্য এটার নাম, এই ধরনের রূপান্তরের নাম দেওয়া হয়েছে অসম্পূর্ণ রূপান্তর। এবং এই নিম্ফ জিনিসটা কি? নিম্ফ হচ্ছে ডিম ফুটে যে তরুণ ঘাস ফড়িং বেরিয়ে আসে তাকে নিম্ফ বলা হয়। ডিম ফুটে যে তরুণ ঘাস ফড়িং বের হয়ে আসে সেটাকে নিম্ফ বলা হয়। এবং নিম্ফ ও পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এর পার্থক্য হচ্ছে নিম্ফে হচ্ছে ডানা ও জননাঙ্গ থাকে না, তাছাড়া দেহের আকার আকৃতি ছোট থাকে। নিম্ফ আর পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এর পার্থক্য কি? নিম্ফ আর পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এর পার্থক্য হচ্ছে নিম্ফের হচ্ছে ডানা বা জননাঙ্গ থাকে না, তাছাড়া আকার আকৃতি সবই একই থাকে, মানে ছোট থাকে, নিম্ন দশায় ছোট থাকে, কিন্তু পূর্ণাঙ্গ দশায় ডানা জননাঙ্গ দেখা যায় এবং আকার আকৃতিতে বড় হয়। এবং আরেকটা সংজ্ঞা মানে জেনে রাখতে হবে যে ইনস্টার জিনিসটা কি। ইনস্টার ঘাস ফড়িং এর যে 5বার খোলস মোচন হয়, অর্থাৎ নিম 5, এই 5বার খোলস মোচনের সময় মানে 5ম বার খোলস মোচনের মাধ্যমে নিম পরিণত একটা ঘাস ফড়িং হয়ে ওঠে। এই দুটি মোচনের মধ্যবর্তী দশাকে ইনস্টার বলে। অর্থাৎ দুইটা যে মোচন হয় মানে নিম 1, নিম 2, নিম 3, নিম 5, 4, নিম 5, মোট 5বার খোলস মোচন হয়। এই প্রত্যেকবার খোলস মোচনের দুটি মোচনের মধ্যবর্তী দশাকে ইনস্টার বলে। মানে যে কোনো দশার দুইবার যে মোচন হবে, যে কোনো দুইবার দুটি মোচনের মধ্যবর্তী দশাকে বলা হবে ইনস্টার।
এবং ঘাস ফড়িং এর রূপান্তর সম্পন্ন হতে প্রায় 2 মাস সময় লাগে। ঘাস ফড়িং এর রূপান্তর সম্পন্ন হতে কয় মাস সময় লাগে? ঘাস ফড়িং এর রূপান্তর সম্পন্ন হতে প্রায় 2 মাস সময় লাগে। এখন আমরা জানবো হচ্ছে পতঙ্গের লার্ভা ও নিম্ফের পার্থক্য। লার্ভা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের, কিন্তু নিম্ফ হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীর মতোই। লার্ভার মধ্যে রূপান্তর সময়ের বৈশিষ্ট্যে ব্যাপক পরিবর্তন ঘটে, কিন্তু নিম্ফের মধ্যে সামান্য পরিবর্তন ঘটে। আর লার্ভা রূপান্তরিত হয়ে পিউপায় পরিণত হয়, আর নিম্ফ রূপান্তরিত হয়ে ইমাগোতে পরিণত হয়। লার্ভা কাদের ক্ষেত্রে দেখা যায়? লার্ভা হচ্ছে মৌমাছি, মশা, মাছি, প্রজাপতি ইত্যাদি ক্ষেত্রে দেখা যায়। আর নিম্ফ হচ্ছে আরশোলা, ঘাসফড়িং, ঝিঝি পোকা, উই পোকা ইত্যাদি পতঙ্গের ক্ষেত্রে দেখা যায়। এখন আমরা জানবো হচ্ছে ঘাসফড়িং এর রূপান্তরে হরমোনের ভূমিকা কি থাকে। ঘাসফড়িং এর দেহে মোট 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি পাওয়া যায়। একটা হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থি কোষ, একটা হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থি, একটা হচ্ছে কর্পোরা এলাটা, একটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। ঘাসফড়িং এর দেহে মোট কত ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি দেখা যায়? মোট 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি দেখা যায়। কি? সেগুলো হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থি কোষ, প্রোথোরাসিক, কর্পোরা এলাটা, কর্পোরা কার্ডিয়াকা। এগুলোর মধ্যে প্রথম 3টি যে গ্রন্থি রয়েছে এগুলো নিঃসৃত হরমোন ঘাসফড়িং এর রূপান্তরের প্রধান ভূমিকা পালন করে। তাহলে ঘাসফড়িং প্রধান রূপান্তরের ভূমিকা পালন করে কোনগুলো? প্রথম তিনটি কি? ইন্ট্রাসেরিব্রাল, প্রোথোরাসিক আর হচ্ছে কর্পোরা এলাটা। এখান থেকে শুধু আমাদের এই নামগুলো জেনে রাখতে হবে। ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থিকোষ কোথায় থাকে? ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থিকোষ এগুলো মস্তিষ্কে অবস্থান করে। আর প্রোথোরাসিক গ্রন্থি এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে অগ্রবক্ষে, এবং এগুলো একডাইসন হরমোন ক্ষরণ করে, যা নিম্ফ দশায় ক্লোজ মোশন এবং মোল্টিনের সাহায্যে নিয়ন্ত্রণ করে। আর কর্পোরা এলাটা কি? কর্পোরা এলাটা এগুলো নিম্ফ দশা থেকে জুভেনাইল হরমোন ক্ষরণ করে, এবং নিম্ফ দশায় জুভেনাইল হরমোন ক্ষরণ করে, কিন্তু প্রাপ্তবয়স্ক ঘাসফড়িং এগুলো হচ্ছে গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত করে। নিম্ফ দশায় কোন ধরনের হরমোন ক্ষরণ করে? জুভেনাইল হরমোন ক্ষরণ করে, কিন্তু প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে এগুলো গোনাডোট্রপিক হরমোন ক্ষরণ করে। আর লাস্টে রয়েছে কর্পোরা কার্ডিয়াকা। এগুলো হচ্ছে হরমোন বৃদ্ধিতে সাহায্য করবে। এবং আমরা তো এটুকু জেনে রাখলে হবে যে ঘাসফড়িং এর 4টা অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। যে গ্রন্থির প্রশ্ন আসবে যে নিচের কোনটি ঘাসফড়িং এর হরমোনের নাম? এখান থেকে যে কোনো একটি নাম থাকবে, যে কোনো একটি আমাদের দাগাতে হবে। তো এটুকু মনে রাখবে যে ঘাসফড়িং এর 4টি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। একটা হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল, প্রোথোরাসিক, কর্পোরা এলাটা, কর্পোরা কার্ডিয়াকা। এবং এখানে আমরা নিম্ফ আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর পার্থক্য জেনে রাখতে হবে। নিম্ফ কি? নিম্ফ হচ্ছে ঘাসফড়িং এর স্বাধীনজীবী অপরিণত অবস্থার নাম হচ্ছে নিম্ফ। আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর যে স্বাধীনজীবী পরিণত অবস্থার নাম হচ্ছে ইমাগো বা পূর্ণাঙ্গ ঘাসফড়িং। পরিণত ঘাসফড়িং এর যৌন প্রজননের মাধ্যমে নিম্ফের জন্ম দেয়, আর নিম্ফ আংশিক রূপান্তরের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ পরিণত হয়। নিম্ফ হচ্ছে আকারে ছোট হয়, কিন্তু পূর্ণাঙ্গ ঘাসফড়িং আকারে বড় হয়। নিম্ফ একটু ফ্যাকাশে রঙের হয়, পূর্ণাঙ্গ ঘাসফড়িং সবুজাভ হয়। নিম্ফের ডানা অনুপস্থিত থাকে, কিন্তু অতি ক্ষুদ্র ডানা প্যাড থাকে। কিন্তু পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর ক্ষেত্রে দুজোড়া ডানা উপস্থিত থাকে। নিম্ফের প্রজননতন্ত্র হচ্ছে অসম্পূর্ণ বা অবিকশিত, কিন্তু পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর ক্ষেত্রে এটা হচ্ছে সম্পূর্ণ বা বিকশিত। আর নিম্ফের ক্ষেত্রে মোল্টিং বা বহুবার ক্লোজমোশন বা মোল্টিং ঘটে, কিন্তু পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনো মোল্টিং ঘটে না। এবার আমরা জানবো হচ্ছে এই ঘাসফড়িং অংশটি সর্বশেষ টপিক সম্পর্কে। এটা হচ্ছে ঘাসফড়িং এর অর্থনৈতিক গুরুত্ব। ঘাসফড়িং অর্থনৈতিক গুরুত্বে কি কাজে লাগে? আমাদের শস্যের ক্ষতিকর পোকা হিসেবে, যেমন মাইগ্রেটরি পঙ্গপাল বা ফোকাসটা মিগ্রাটোরিয়া সুদূর অতীতকাল থেকে এই ধরনের ক্ষতিকর পতঙ্গ হিসেবে পরিচিত। মাইগ্রেটরি পঙ্গপাল সুদূর অতীতকাল থেকেই ক্ষতিকর পতঙ্গ হিসেবে পরিচিত। ক্ষতিকর পতঙ্গ হিসেবে পরিচিত কোনগুলো? মাইগ্রেটরি পঙ্গপাল। এবং খাদ্য হিসেবে ঘাসফড়িং ব্যবহার করা হয়। গ্রিক পঙ্গপাল গুঁড়া করে এগুলো অনেকে ময়দা বানিয়ে খায়। গ্রিক
পঙ্গপাল গুঁড়া করে এগুলো ময়দা বানিয়ে খায় এবং পরিবেশ বাসযোগ্য রাখতে ঘাসফড়িং এর সাহায্য নেওয়া হয় মাধ্যমিক পোষক হিসেবে। এবং অর্থাৎ পোকাগুলো কৃমির মাধ্যমিক পোষক হিসেবে কাজ করে। তাহলে এগুলো অর্থনৈতিক হিসেবে কি কি গুরুত্ব রাখে? অর্থনৈতিক ক্ষেত্রে এগুলো শস্যের ক্ষতিকর পোকা হিসেবে ব্যবহার করা হয়, খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, পরিবেশগত বাসযোগ্য রাখতে এবং মাধ্যমিক পোষক হিসেবেও ঘাসফড়িংকে ব্যবহার করা হয়। তাহলে এই টপিকটি পড়ার মাধ্যমেই আমাদের ঘাসফড়িং এই অংশটি পরিপূর্ণভাবে শেষ হয়েছে। তোমরা যারা এই পর্যন্ত ক্লাসটি দেখেছো, তোমাদের সবাইকে একটি অনুরোধ হলো যে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে লাইক করবে এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আজকে তাহলে আমরা এখান থেকেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।